হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তোমাদের সকলের জন্য নিয়ে আসলাম আজকে একটা সিভিক্স ক্লাস। এসএসসি 26 তোমরা কিন্তু অলরেডি প্রিটেস্টের পর অনেক বেশি টেনশনে আছো যে টেস্ট পরীক্ষায় তোমরা কিভাবে লিখবা এবং কিভাবে পাশ করতে পারবা, কারণ টেস্ট পরীক্ষায় পাশ করতে না পারলে কিন্তু ফর্ম ফিল আপ নিয়ে অনেক বেশি জটিলতা তৈরি হবে। সো এই কারণে তোমরা অনেক বেশি টেনশনে আছো। তোমাদের এই টেনশনগুলো দূর করার জন্য মানবিক বিভাগের যে শিক্ষার্থীরা আছো তোমাদের জন্য আমার আজকের এই ক্লাস, যেই ক্লাসটাতে আমরা পড়বো পৌরনীতি ও সুশাসন। এবং আজকের আমাদের যে শর্ট সিলেবাসটি আছে এই সিলেবাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং টপিকগুলো কিন্তু আমরা খুব পরিষ্কারভাবে আজকে পড়ে নিব। সো আমাদের এই ক্লাসটা শুরু করার জন্য আমি একটু সময় নিচ্ছি, কারণ প্রথমেই আমার যে স্টুডেন্টরা আছে তারা খুব সুন্দর করে আমাকে কমেন্টে তাদের নামগুলো জানিয়ে দাও এবং তোমাদের নামগুলো আমি একটু চট করে পড়ে ফেলি। আমি দেখতে পাচ্ছি আমার সাথে অনেকেই যুক্ত হয়েছে। জাহিদুর রহমান যুক্ত হয়েছে আমার সাথে। আমি দেখতে পাচ্ছি যুক্ত হয়েছে আমার সাথে সেলিনা আক্তার যুক্ত হয়েছে আমার সাথে। আমি আরও দেখতে পাচ্ছি মমো যুক্ত হয়েছে, আফরিন জান্নাত যুক্ত হয়েছে, আদনান সামির। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সো যারা যারা যুক্ত হয়েছে তাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে আমাদের আজকের ক্লাসে। আজকের ক্লাসটা কেন গুরুত্বপূর্ণ জানো? ক্লাসটাতে আমি হয়তো তোমাদেরকে 50টা গুরুত্বপূর্ণ এমসিকিউ করাবো, যেই এমসিকিউগুলো বোর্ড পরীক্ষায় বারবার এসেছে এবং সিভিক্সে একটা প্যাটার্ন ওরা ফলো করে। প্যাটার্নটা হচ্ছে ওদের রিপিটেটিভলি এক একটা প্রশ্ন বারবার পরীক্ষায় আসতে থাকে। সিকিউ হোক এবং এমসিকিউ হোক, এগুলো কিন্তু বারংবার ওদের পরীক্ষায় একই রকমের প্রশ্ন আসে, একটা প্যাটার্ন ফলো করে আসে। সুতরাং এই প্রশ্নগুলো যদি তোমরা সলভ করতে পারো তাহলে তোমাদের এসএসসি পরীক্ষার প্রিপারেশনটা তোমরা ভালো হিসেবে ধরে নিতে পারবা। ঠিক আছে? সো এই প্রশ্নগুলো থেকে আমরা পড়বো এবং তোমাদের জন্য দেখো আমি চ্যাপ্টারগুলোর নাম লিখে এসেছি। আমাদের চ্যাপ্টারগুলো কোনগুলো আছে পরীক্ষায় তোমরা কি বলতে পারবে? আমাদের কিন্তু ফার্স্ট চ্যাপ্টার, তারপর হচ্ছে থার্ড চ্যাপ্টার, ফোর্থ চ্যাপ্টার, এরপর আবার 6, 7, 8 আছে। এই 6টা চ্যাপ্টার কিন্তু আমাদের পরীক্ষায় আছে। অর্থাৎ পৌরনীতি ও নাগরিকতা, এটা ফার্স্ট চ্যাপ্টার। তারপর আছে থার্ড চ্যাপ্টার, আইন, স্বাধীনতা ও সাম্য। এরপর রাষ্ট্র ও সরকার ব্যবস্থা, এটা কিন্তু আমাদের পরীক্ষাতে আছে। তারপর গণতন্ত্রের রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা, এটা আছে। এর পাশাপাশি বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা, এটা হচ্ছে অষ্টম অধ্যায়, এটা কিন্তু আমাদের পরীক্ষায় আছে। সো তোমরা আমাকে একটু শুরুতেই একটু আমি দেখি আর কে কে যুক্ত হয়েছো, তারপর আমরা পড়া শুরু করব। মরিয়ম বৃষ্টি বলতেছে কোন সাবজেক্ট, এটা কিন্তু আমরা এখানে লেখা আছে পৌরনীতি ও সুশাসন, এসএসসি 26-এর জন্য আমাদের এই ক্লাসটা হচ্ছে। ঠিক আছে? এসএসসি 27-এর অনেকেও মনে হয় চলে আসছো আমাদের ক্লাসটা করার জন্য। সো সবাই তোমাদের প্রথমে যে কাজটা করবা, লাইভটা শেয়ার করে তোমাদের প্রোফাইলে রেখে দিবা, যাতে করে টেস্ট পরীক্ষার আগে পৌরনীতির এই ক্লাসটা তুমি আরেকবার খুব কুইকলি 2x স্পিড দিয়ে তুমি দেখে নিতে পারো। হ্যাঁ, আমরা কিন্তু এখন ক্লাস ফেসবুকেও 2x স্পিড বা 2.5x স্পিড দিয়ে দেখতে পারি। ঠিক আছে? যাতে দ্রুত করে আমাদের এমসিকিউগুলো পড়া হয়ে যায়। সো আমি একটু দেখতে চাই কারা কারা শেয়ার করেছো। যারা শেয়ার করেছো লাইভ ক্লাসটা মেইন পেজ থেকে, তারা একটা আমাকে জানিয়ে দাও। ঠিক আছে? ওকে, এটা কি আর্টসের ক্লাস? ইয়াস, এটা আর্টসের ক্লাস, মানবিকের ক্লাস। তোমরা সাবজেক্ট দেখতে পাচ্ছ পৌরনীতি ও সুশাসন। এটা সায়েন্সে নাই, এটা সায়েন্সের সাবজেক্ট না, এটা আর্টসের সাবজেক্ট। ওকে, সো তোমরা একটা আমাকে দেখি কারা কারা শেয়ার করেছো তারা জানাও, এবং কারা কারা আছো সাথে এটাও আমি আরেকটু পড়ি। সীমা সরকার যুক্ত হয়েছে আমার সাথে, আরমান হোসেন, আরবিনা যুক্ত হয়েছে, তাসমিম আক্তার যুক্ত হয়েছে। ঠিক আছে, আচ্ছা। সো আজকের ক্লাসটা আমি শুরু করে দেই। আজকের ক্লাসটা কেন ইম্পর্টেন্ট জানো? আজকের ক্লাস অনেক কিছু থাকতেছে। এই ওয়ান শট এমসিকিউ ক্লাসের পর তোমরা কিন্তু আমাদের এই যে ক্লাস স্লাইডটা, এই ক্লাসের স্লাইডটা কিন্তু তোমরা পেয়ে যাবা। ঠিক আছে? আমি নিজে তোমাদের ক্লাসের স্লাইডটা দেওয়ার ব্যবস্থা করে দিব। ক্লাসের স্লাইডটা যদি তোমাদের লাগে, সেই সাথে সাজেশন তোমাদের টেস্ট পরীক্ষার জন্য, তোমাদের যে টেস্ট পরীক্ষা সেই টেস্ট পরীক্ষার জন্য আমরা সাজেশন দিয়ে দিব। এবং এটার পরে তোমাদের একটা 20 নম্বরের কুইজ থাকবে। কুইজটা তোমরা পাবে কোথায়? কুইজটা পাবে হচ্ছে তোমাদের এসএসসি 26 ফ্রি একটা গ্রুপ আছে 10 মিনিট স্কুলের, সেই গ্রুপটাতে তোমরা আমাদের এই কুইজটা দিতে পারবা। কুইজটা দিলে আমি বুঝতে পারবো যে তোমরা ক্লাসটা কতটা মনোযোগ দিয়ে করেছো। এরপর তোমাদের জন্য কিছু এক্সাম হ্যাক ভিডিও কিন্তু আমরা রেডি করেছি, এই ভিডিওগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব। ঠিক আছে? আর এই সবগুলো জিনিস কোথায় পাবা? তোমাদের জন্য একটা ফ্রি কোর্স, একদম ফ্রি, তোমরা কোনো টাকা দিতে হবে না, একটা ফ্রি কোর্স। 10 মিনিট স্কুলের অ্যাপটা ইনস্টল করবা, ওই অ্যাপের মধ্যে গিয়ে এসএসসি 26-এর একটা ফ্রি কোর্স দেখো আছে, টেস্ট পরীক্ষার প্রস্তুতি কোর্স, টেস্ট পরীক্ষার প্রস্তুতি কোর্স। এটাতে তুমি টেস্ট পরীক্ষার বোর্ড প্রশ্নগুলো পাবে, সাজেশনগুলো পেয়ে যাবে, তোমার টেস্ট পরীক্ষার প্রস্তুতি হ্যাকসগুলো পাবে, এবং গত বছরের
সহ বিভিন্ন আর্কাইভ ক্লাস পাবে, যেগুলো দেখে তুমি টপিকগুলো কভার করতে পারবা ফ্রিতে। সেটার জন্য তোমাদের জাস্ট কি করতে হবে, 10 মিনিট স্কুলের অ্যাপটা ইনস্টল করবা এবং অ্যাপটা ইনস্টল করে চলে যাবা তোমরা এই এসএসসি 26-এর ফ্রি কোর্সটার পেজটাতে। ঠিক আছে, সো কারা কারা এনরোল করেছো তারাও আমাকে জানাতে পারো। আর যারা এখন এনরোল করো নাই তারা কুইকলি এনরোল করে ফেলবা, কারণ এই কোর্সটা কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষার আগে কমপ্লিট করতে হবে, করলে তোমাদের পরীক্ষাটা তোমরা ভালোভাবে দিতে পারবা। বুঝতে পারছো? খুবই সিম্পল। আর এর বাইরে আমাদের একটা এসএমপি কোর্স আমরা এই যে লঞ্চ করে দিয়েছি তোমাদের জন্য, কিন্তু অলরেডি শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স। এখানে 3টা বিভাগের জন্য দ্বিতীয়বারের মতো তোমার হচ্ছে আর্টস, কমার্স এবং সায়েন্স বেসিক থেকে শুরু করে আমরা একদম ফাইনাল লেভেল পর্যন্ত তোমাদের অনেকগুলা প্রশ্ন সলভ থেকে শুরু করে ক্লাস কিন্তু থাকবে, সেগুলো কিন্তু তোমরা ক্লাসগুলো করে ফেলতে পারো। দেখো বেসিক টু অ্যাডভান্স আমি নিজে তোমাদের সিভিক্সের প্রত্যেকটা থিওরি, ঐশী মতবাদ, তারপর হচ্ছে তোমার সামাজিক চুক্তি মতবাদ, তারপর হচ্ছে ফোর্স মেকানিজম, যা যা আছে সবগুলো কিন্তু তোমাদেরকে আমি পড়িয়ে দিব। আচ্ছা, তো মডেল টেস্টও আছে এখানে, আমরা একদম খুব বোর্ড স্ট্যান্ডার্ড মডেল টেস্টও দিব, গাইডলাইন সেশনস থাকবে, অনেক কিছু থাকবে। এসএসসি পরীক্ষা যেহেতু সামনে, রেজাল্টে যদি ধস না আনতে চাও একদম 100% এসএমপি কোর্সে তোমরা অলরেডি ভর্তি হয়ে যেতে পারো, অনেকেই ভর্তি হয়েছে। কোর্সে ভর্তি হতে কল করো 16910 এই নাম্বারে, এবং এই কোর্সে তোমরা আমাকে পাবা জিওগ্রাফি এবং সিভিক্সে। ঠিক আছে, ওকে চলো পড়াশোনা শুরু করে দেই। এই যে এই সাবজেক্টগুলো পড়ানো হবে, এই সাবজেক্টগুলো পড়ানো হবে, এবং এইগুলো সাবজেক্টগুলোতে সবগুলোতেই তোমাদের অনেকেরই সমস্যা আছে, অনেকগুলোতে, সো পড়ে ফেলতে হবে। ঠিক আছে, এবং এখানে অলরেডি আমাদের 50+ রিভিশন ক্লাসও পাবা এসএমপি ক্লাসে। কিন্তু তোমাদের যে টেস্ট পরীক্ষার আগে, টেস্ট পরীক্ষায় আমাদের গত বছরও তো এসএমপি কোর্সটা ছিল, তো ওই ক্লাসগুলো আমরা তোমাদের টেস্ট পরীক্ষার আগে দিয়ে দিব, যাতে করে মনে করো আমার একটা এক্স টপিকে আমার সমস্যা আছে, যাতে করে ওই টপিকটা আমি পড়ে টেস্ট পরীক্ষা ভালো করতে পারি। এটা এসএমপিতে কিন্তু এক্সক্লুসিভ, আমাদের স্টুডেন্টরা কিন্তু অলরেডি পড়তেছে টেস্ট পরীক্ষার জন্য। আর তোমরা ভর্তি হওয়ার সময় খুব আমাদের একটা প্রোমো কোডও চলতেছে, ওটা ব্যবহার করে ভর্তি হলে ডিসকাউন্ট পেয়ে যাবা। চলো পড়াশোনা শুরু করি। চ্যাপ্টার 1 সিভিক্স, কোন ভাষার শব্দ থেকে এসেছে? সিভিক্স কোন ভাষার শব্দ থেকে এসেছে? এটা অনেকগুলা বোর্ডেই আসে, অনেকবার। ঢাকা বোর্ড 2021 সালের প্রশ্ন। তাসমিম আক্তার বলছে ভাইয়া আমি কোর্সে ভর্তি হয়ে গেছি। ভেরি গুড, ভেরি গুড, শেয়ার করেছো এবং কোর্সে ভর্তি হয়ে গেছো, তার মানে তুমি টেস্টের জন্য কিন্তু আর্কাইভ ক্লাসগুলো করতে পারতেছো। যারা ভাইয়া টেনশন করো না যে আমার টেস্ট পরীক্ষা আমি কি করব, তাদের জন্য কিন্তু একটা কমপ্লিট গাইডলাইন আছে। সো ভাইয়া মানবিকের স্টুডেন্ট, সায়েন্সের স্টুডেন্ট, কমার্সের স্টুডেন্ট, দ্রুত টেস্টের আগে এটাতে এনরোল করে ফেলো। আর ফ্রি কোর্সটাও আছে, ওটা তো এনরোল করতে পারো। সো ফার্স্টের উত্তর কি হবে? নুসরাত ফিমু বলতেছে সি, ল্যাটিন শব্দ। ওকে, জুনায়েদ বলতেছে সি, সঞ্জিদা সেজুতি বলতেছে সি হবে অ্যান্সার। তারপর আমি দেখতে পাচ্ছি আরও আছে এখানে, আমাকে মারিয়াম তিশা বলতেছে সি হবে অ্যান্সার, আরিয়া বলতেছে সি, জুনায়েদ বলতেছে সি। কারেক্ট অ্যান্সার হচ্ছে ল্যাটিন। মনে রাখবা সিভিক্সের 2টা আছে, একটা হচ্ছে তোমার সিভিস, একটা হচ্ছে তোমার সিভিস, আর আরেকটা হচ্ছে সিভিটাস। সিভিক্স আর সিভিটাস। সো এখানে 2টা শব্দ মিলে হচ্ছে তোমার, এই 2টা মিলে হলো তোমার সিভিক্স শব্দটা তৈরি হয়েছে। সো সিভিক্সের শব্দের অর্থ হচ্ছে তোমার, একটার অর্থ হচ্ছে তোমার নাগরিক, আর আরেকটার অর্থ হচ্ছে নগর রাষ্ট্র, পার্থক্য আছে কিন্তু। সো এই 2টা শব্দ থেকেও প্রশ্ন আসে, সিভিক্স শব্দের অর্থ কি, সিভিটাস শব্দের অর্থ কি। সিভিক্স শব্দের অর্থ এবং সিভিটাস শব্দের অর্থ থেকে কিন্তু প্রশ্ন আসে। সো এখানে সিভিক্স এবং সিভিটাস 2টাকে মিলিয়ে তোমাদের অ্যান্সারটা মনে রাখতে হবে। মনে রাখবা শব্দের অর্থ থেকে কিন্তু প্রতিবার প্রশ্ন আসে। বোঝা গেছে? আচ্ছা, এবার আমরা চলে যাই, আমি একটু দেখি হ্যাঁ তোমাদের ফেসবুকটা থেকে কি লাইভটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে? ইয়েস, লাইভে আমি 10 মিনিট স্কুলের পেজ থেকে ক্লাসটা একটু দেখার চেষ্টা করছি। ওকে, সো দেখা যাচ্ছে ক্লিয়ারলি আমাদের ক্লাসটা। তো আমি এই 2টার অর্থ বললাম, একটা হচ্ছে নাগরিক, একটা হচ্ছে নগর রাষ্ট্র। ঠিক আছে, ওকে,
2 নম্বর প্রশ্নটা দেখো, এই যে এই প্রশ্নটাই আসছে 2 নম্বরে, সিভিস শব্দের অর্থ কি? এটা অনেকগুলা বোর্ডে আসছে, সিলেট বোর্ড, বরিশাল বোর্ড, অনেকগুলা বোর্ডে বারংবার এই সিভিস এবং সিভিটাস থেকে প্রশ্ন আসে। সো এটা হচ্ছে সিভিস। এই সিভিস শব্দের অর্থ হচ্ছে, এটার অর্থ হচ্ছে নাগরিক। ঠিক আছে, এটার অর্থ হচ্ছে নাগরিক। এটা অর্থ হচ্ছে নাগরিক। আর আরেকটা যেটা বলছে সিভিটাস, এটা হচ্ছে নগর রাষ্ট্র। নগর রাষ্ট্র হচ্ছে সিভিটাস। ঠিক আছে, সো দুইটা মিলে হচ্ছে আমাদের সিভিক্স, এই দুইটা মিলে হচ্ছে সিভিক্স। সো নগর রাষ্ট্র এবং নাগরিক, এই দুইটা হচ্ছে তোমার শব্দের অর্থ, এটা মনে রাখতে হবে, এটা বারবার বোর্ড প্রশ্নে কিন্তু আসে। ঠিক আছে, আচ্ছা সিভিটাস, এই যে দেখো সিভিটাসে আসছে, এটা অনেকগুলা বোর্ডে, দেখো বোর্ডের নাম, অনেকগুলা বোর্ডের নাম আছে, এটা হচ্ছে নগর রাষ্ট্র। সো একটা হচ্ছে নাগরিক আর একটা হচ্ছে নগর রাষ্ট্র, খুব সিম্পল, এটা 2-3 বার পড়লে তোমার মনে থেকে যাবে। ওকে, পরিণীতিকে কে জ্ঞানের মূল্যবান শাখা বলেছেন? এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন, এটা কিন্তু আমরা সৃজনশীলের ক নাম্বারও আসতে দেখা যায়, সৃজনশীলের ক নাম্বারও আমরা এটা আসতে দেখেছি। সো পরিণীতিকে কে জ্ঞানের মূল্যবান শাখা বলেছেন? বোর্ড পরীক্ষা এসেছে। সিকিউ রাইটিং প্যাটার্ন স্লাইড দিবেন, সিকিউ রাইটিং রিলেটেড সব কিছু আমাদের ওই ফ্রি কোর্সটাতে আছে, গাইডলাইন। সো ফ্রি কোর্সটাতে একটু এনরোল করে ফেলো, তুমি চাইলে এসএমপি কোর্সও এনরোল করতে পারো, ওখানে কিন্তু আমাদের সৃজনশীল রিলেটেড অনেকগুলো গাইডলাইন দেওয়া আছে। ঠিক আছে, 4-এর উত্তর কি হবে বলো? সায়েন্সের স্টুডেন্ট না, সায়েন্সের স্টুডেন্ট তো আজকে ক্লাস না করলেও হবে, এটা আর্টসের স্টুডেন্টের জন্য। ঠিক আছে, 4-এর উত্তর কি হবে? এটা এটা খুবই জ্ঞানমূলক উত্তর, এটার উত্তর হচ্ছে পৌরনীতিকে জ্ঞানের মূল্যবান শাখা বলেছেন। এই শাখা রিলেটেড প্রশ্ন, এটা বলেছেন ইএম হোয়াইট। ইএম হোয়াইট বলেছেন এটা জ্ঞানের মূল্যবান শাখা বলেছে পৌরনীতিকে, এবং সে মনে করেন যে জ্ঞানের অনেকগুলো ধারা এখানে এসে বিস্তৃত হয়েছে এবং সোসাইটির নলেজটাকে খুব ভালোভাবে ধারণ করতে পেরেছে এই পৌরনীতি শাখাটা। ঠিক আছে, রাষ্ট্র নিয়ে কথা বলা, রাষ্ট্র কাঠামো হচ্ছে একটা সরকারের সব থেকে গুরুত্বপূর্ণ কাঠামো। এই কারণে ইএম হোয়াইটকে বলা হয় যে এই ভদ্রলোক আমাদের পৌরনীতিকে জ্ঞানের মূল্যবান শাখা হিসেবে চিহ্নিত করেছেন। বুঝতে পেরেছি? আচ্ছা, এবার আসো, সংকীর্ণ অর্থে পৌরনীতি বিষয়বস্তু কি? সংকীর্ণ তুমি যদি ছোট করে বলো, সংকীর্ণ মানে তুমি যদি খুব সংকীর্ণ ছোট করে বলো, পৌরনীতিতে আমরা কি পড়াশোনা করি? আমরা কি পড়েছি? সিভিক্সের অর্থ কি পড়েছি? নগর, নাগরিক, তাই না? নাগরিক হচ্ছে সব থেকে টপ প্রায়োরিটি এই সিভিক্সের। ঠিক আছে, নাগরিক এবং নগর রাষ্ট্র। সো এই দুইটা যেহেতু আমরা পড়ি, এখানে মূলত নাগরিকের একটা নগরে বা একটা রাষ্ট্রের কাছে কোন কোন অধিকার ও কর্তব্য আছে। ঠিক আছে, অধিকার মানে হচ্ছে সে কি কি ডিজার্ভ করে, রাষ্ট্রের কাছ থেকে সে কি কি পায় বা পাওয়া উচিত, এবং কর্তব্য হচ্ছে রাষ্ট্রের প্রতি তার কি কি করা উচিত। সো গিভ অ্যান্ড টেক যে রিলেশনশিপটা, এটাই হচ্ছে আমাদের এই পৌরনীতির বিষয়বস্তু। সো এটা হচ্ছে অধিকার ও কর্তব্য, নাগরিকের অধিকার এবং কর্তব্য কার প্রতি? রাষ্ট্রের প্রতি। বারবার এখান থেকে রিলেট করবা, নাগরিক এবং নগর বা নগর রাষ্ট্র, এই দুইটার মধ্যে নাগরিকের অধিকার কি, অর্থাৎ নাগরিক রাষ্ট্রের কাছ থেকে কি কি পেতে পারে, এবং নগরের প্রতি নাগরিকের যে কর্তব্যগুলো আছে সেগুলো কিন্তু আমরা আমাদের এই পৌরনীতিতে খুব সংকীর্ণ অর্থে বা এক কথায় আলোচনা করে থাকি। অধিকার কর্তব্য, অধিকার কর্তব্য, অধিকার হচ্ছে আমি যেটা ডিজার্ভ করি, আর কর্তব্য হচ্ছে আমার যেটা করা উচিত রাষ্ট্রের প্রতি। ঠিক আছে, নাগরিকতার স্থানীয় বিষয় প্রতিষ্ঠান কোনটি? স্থানীয় পর্যায়ে, স্থানীয় পর্যায়ে এটা তো আমি জানি, জাতিসংঘ, সার্ক, এগুলো তো ইন্টারন্যাশনাল, এগুলো তো সার্ক তো ইন্টারন্যাশনাল, তাই না? এটা তো আন্তর্জাতিক, জাতীয় না বা স্থানীয় না। ঠিক আছে, আর স্থানীয় পর্যায়ে মানে হচ্ছে একদম রুট লেভেলে। তোমরা একটু চিন্তা করো তো, রুট লেভেলে কোনটা যায়? জাতীয় সংসদ, এটাও কিন্তু ন্যাশনাল লেভেল। ঠিক আছে, এটা কিন্তু স্থানীয় না। স্থানীয় হচ্ছে তোমার সিটি কর্পোরেশন, উপজেলা, তারপর তোমার জেলা পরিষদ হইতে পারে, অনেকগুলো জায়গা আছে। সো এখানে মূলত 6 নম্বরের উত্তরটা কি হবে? তোমাদের কাছ থেকে একটু উত্তর নেই তো। 6 নম্বরের উত্তর কি হবে? মিফতাহুল জান্নাত। মিফতাহুল জান্নাত বলতেছে 6-এর এ। ইসলাম প্রভা, ইউটিউবে তোমরা যারা ক্লাস করতেছো, আমি দেখতেছি ইউটিউবেও তোমরা আমাকে বলতেছো অনেকে এ হবে স্যার, বি হবে স্যার। কমার্সের ক্লাস কোন দিন হবে? কমার্সের ক্লাস তোমাদের কালকে ইকোনমিক্স ক্লাস আছে। কাইফ ভাই তোমাদের ইকোনমিক্স ক্লাস নিবে কালকে। কাইফ ভাইয়ের সাথে ক্লাস করছো না সবাই? কাইফ ভাই কালকে 8:30টায় তোমাদের ইকোনমিক্স ক্লাস নিবে। আমি দেখতেছিলাম আমাদের
এসএসসি 26 গ্রুপে। আচ্ছা, সো এটা আমরা বুঝলাম যে এটা হচ্ছে স্থানীয় বলছে মানে হচ্ছে রুট লেভেলে, তার মানে সিটি কর্পোরেশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটাও দুইটা বোর্ডে আসছে, ঠিক আছে। সিটি কর্পোরেশন হচ্ছে স্থানীয় লেভেলের। ওকে, হাবিবা উত্তর দিয়েছিলে, কারেক্ট অ্যান্সার দিয়েছিলে, ইয়েস হাবিবা তোমার উত্তর হয়েছে, নকিবের উত্তরও হয়েছে আমি দেখতে পাচ্ছি। ওকে, লাইভটা শেয়ার করে দিয়েছো, শেয়ার করে দিলে তোমার প্রোফাইলে থেকে যাবে টেস্ট পরীক্ষার আগে, তুমি পরীক্ষার আগের দিন একবার 2x স্পিডে দেখে নিলে এটা তোমার জন্য ভালো, ঠিক আছে, করতে পারো তুমি। ওকে, কোনটি নাগরিকের আন্তর্জাতিক বিষয়? এই যে এখন যখন আন্তর্জাতিক বলছে, আন্তর্জাতিক বলছে, এখন ইউনিয়ন পরিষদ এগুলো স্থানীয়, এগুলো বাদ হয়ে যাবে। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, এই দুইটা তো হবেই না স্থানীয় লেভেলের। জাতিসংঘ আর শাসন বিভাগের মধ্যে যদি হয়, শাসন বিভাগ এটা দেশের, এটা ন্যাশনাল, জাতিসংঘ হচ্ছে ইন্টারন্যাশনাল। সো জাতিসংঘটা হচ্ছে একটা নাগরিকের জন্য আন্তর্জাতিক বিষয়, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক বিষয়। সো এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে জাতিসংঘ। এটাও দেখো ঢাকা বোর্ড, যশোর বোর্ডে আসছে। যশোর বোর্ডের কারা আছো? যশোর বোর্ডের প্রশ্নটা একটু কঠিন হয়। আমি নিজেও যশোর বোর্ডের, আমি খুলনা থেকে, সো আমার যশোর বোর্ডের প্রশ্নটাও অনেক কঠিন হতো। যশোর বোর্ড এবং কুমিল্লা বোর্ড, কুমিল্লা বোর্ডও কম না। সব বোর্ডই অনেক সময় প্রশ্ন কঠিন করতে পারে, বাট যশোর এবং কুমিল্লা বোর্ড ওরা একটু বেশি কঠিন করে। মানে প্রশ্নগুলো সচরাচর একটু কঠিন হয়, কঠিন মানে একটু বইয়ের ভিতর থেকে আসে, একটু খুব ইউনিক তথ্য থেকে প্রশ্নটা ওরা করে, ঠিক আছে। সো এই এই ধরনের প্রশ্নগুলো একটু দেখবা। 8 নাম্বার, বৈবাহিক সূত্রের ভিত্তিতে পরিবারকে কয় ভাগে ভাগ করা যায়? এটা আমি বর্তমানে যে বিষয়ে পড়াশোনা করছি সেখানেও আমি এই টপিকটা নিয়ে পড়েছিলাম। আমি পড়েছিলাম যে সোশিওলজি অফ ম্যারেজ অ্যান্ড ফ্যামিলি একটা কোর্স আছে, সোশিওলজি অফ ম্যারেজ অ্যান্ড ফ্যামিলি কোর্সে আমি আমার টিচারের কাছ থেকে এই বিষয় সম্পর্কে পড়েছি, প্লাস তোমাদের বইতেও এটা আছে। সো ম্যারেজের উপর ভিত্তি করে বা বিবাহের উপর ভিত্তি করে কত ধরনের পরিবার হইতে পারে? কয় ধরনের বলো? 2, 3, 4 নাকি 5? ভাই এটা কি টেস্ট পরীক্ষার জন্য? ইয়েস, এটা টেস্ট পরীক্ষার জন্য, এসএসসি পরীক্ষার জন্য, টেস্ট পরীক্ষার জন্য 100%, টেস্ট পরীক্ষার জন্য এবং এসএসসি পরীক্ষার জন্য অবশ্যই। সো বৈবাহিক সূত্রের ভিত্তিতে, বৈবাহিক সূত্র বাই ম্যারেজ, বৈবাহিক সূত্রের ভিত্তিতে পরিবারকে কয় ভাগে ভাগ করা যায়? বৈবাহিক সূত্রের ভিত্তিতে পরিবারকে কয় ভাগে ভাগ করা যায় একটু আমাকে বলো। বৈবাহিক সূত্রের ভিত্তিতে কয় ভাগে ভাগ করতে পারবা? 3 ভাগে ভাগ করা যায়, মনে আছে? একটা হচ্ছে একপত্নিক, বহুপত্নিক, আর একটা হচ্ছে বহুপতি। 3 ভাগে, মনে আছে? একটা হচ্ছে একপত্নিক, বহুপত্নিক, বহুপতি, মনে থাকবে, একপত্নিক, বহুপত্নিক, বহুপতি। সো এই জিনিসটা তোমাদের মোটামুটি মনে রাখতে হতে পারে। তোমাদের এটা খ নাম্বার প্রশ্ন আসে, বৈবাহিক সূত্রে এটা খ নাম্বারেও দিয়ে দেয় অনেক সময়। খ নাম্বারে দিয়ে বলে যে বৈবাহিক সূত্রের ভিত্তিতে পরিবারের ধারণা ব্যাখ্যা করো, বৈবাহিক সূত্রের ভিত্তিতে পরিবারের ধারণা ব্যাখ্যা করো। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এটা ব্যাখ্যা করে দিতে হবে যে 3 ধরনের আসলে কিভাবে হতে পারে। বুঝতে পেরেছি? আচ্ছা, 4 নাম্বারে যাই। রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয় উপাদান কোনটি? কতগুলা বোর্ডে, অনেকগুলা বোর্ডে আসছে, এটা কেটে গেছে, বাট আমরা বুঝতেছি যেটা অনেক গুরুত্বপূর্ণ। তো একটু আমাকে বলো যে এটার উত্তর কি হবে? ভাইয়া ইংলিশ মিডিয়ামের জন্য ম্যাথ আছে? না, ইংলিশ মিডিয়ামের জন্য নাই, বাট বাংলা মিডিয়ামের জন্য ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, আর্টসের জন্য, মানবিকের জন্য তোমার হচ্ছে জিওগ্রাফি, সিভিক্স, অনেকগুলো সাবজেক্ট আছে, এগুলো আমরা পড়াই এসএমপি কোর্সে। মানবিকের কোর্সটা তোমরা চেয়েছো দেখে আমরা এনেছি। সো এটাতে এসএমপি কোর্সে তোমরা ভর্তি হতে পারো। ভর্তি হতে 16910-তে কল দিয়ে বলবা লিমন ভাইয়া বলছে মানবিকের জন্য নাকি কোর্স আনা হয়েছে, এটাতে ভর্তি হতে চাই। সো তুমি তখন ভর্তি হয়ে যেতে পারবা। বেসিক থেকে একদম ফাইনাল পর্যন্ত আমরা তোমাদেরকে সাজেশন দিয়ে দিব। ওকে, ফাহমিদা উত্তর বলো, এটার উত্তর কি হবে? রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে, এই কথাটায় ফোকাস করবা, সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয় কোনটা দরকার? অত্যাবশ্যকীয় কোনটা দরকার? সবগুলোই বেসিক্যালি দরকার, বাট এর থেকে সব থেকে ইম্পর্টেন্ট কোনটা সেটা তোমাকে বলতে হবে। রিফা বলো উত্তর কি হবে? রিফা, রিফা উত্তরটা কি হবে বলো। সিদ্ধাতুল মুনতাহা বলতেছে 9 এর বি, জনসমষ্টি। ওকে, আমি দেখবো জনসমষ্টি হয় কিনা, আমি দেখবো।
অর্থা বলতেছে সি হবে, নকিব বলতেছে ভাইয়া সি হবে। ওকে ভাইয়া শেয়ার করে রেখেছি, হ্যাঁ শেয়ার করে রাখতে পারো, ভেরি গুড, চালাক মানুষ, শেয়ার করে রাখতে পারো, সেক্ষেত্রে সেটা তোমাদের কাছে থেকে যাবে। সিরাত ফাতেমা উত্তর দিয়েছে 9SC। সিরাত ফাতেমা, ইয়েস, সিরাতকে আমি বাংলা ক্লাসেও পেয়েছিলাম, ও আজকে সিভিক্স ক্লাসও করতে এসেছে, ঠিক আছে। এবং সিরাত ফাতেমার উত্তরটা হয়েছে সার্বভৌমত্ব ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সার্বভৌমত্ব মানে কি জানো? একটা রাষ্ট্রের নিজের যে মানে সবচেয়ে বেশি যে অধিকারটা আছে, মানে তার উপরে অন্য কেউ এসে ইনফ্লুয়েন্স করতে পারবে না, কেউ এসে নাক গলাতে পারবে না, বা আমি যদি বলি ইনফ্লুয়েন্স মানে প্রভাব খাটাতে পারবে না, এটাকে বলা হবে হচ্ছে সার্বভৌমত্ব, যেটা কিনা আমাদের রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা উপাদান। চারটাই কিন্তু গুরুত্বপূর্ণ, বাট সার্বভৌমত্ব না থাকলে ওই রাষ্ট্রটা রাষ্ট্রই থাকে না, মানে স্বাধীন রাষ্ট্রই থাকে না। কারণ মনে করো ও একটা রাষ্ট্র, কিন্তু ওর কাজকর্ম সব বাইরে থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, তাহলে তো ওর কোনো স্বাধীনতা নাই। তো স্বাধীনতা না থাকলে ওটাকে তো রাষ্ট্র বলাই হবে না, বুঝছো? সার্বভৌমত্ব একটা মানে এটা চোখে দেখা যায় না, এটা একটা তোমার রাইট বলতে পারো, একটা একটা ক্যারেক্টারিস্টিক্স বলতে পারো, ঠিক আছে। আচ্ছা, রাষ্ট্রের চরম, পরম ও সর্বোচ্চ ক্ষমতা, একটু আগে বলছি, চরম, পরম ও সর্বোচ্চ, এই যে ক্ষমতাটা যেটা চোখে দেখা যায় না, এটাই হচ্ছে এই সার্বভৌমত্ব। মানে কেউ ওর উপর প্রভাব বিস্তার করতে পারবে না, প্রভাব বিস্তার যদি করতে আসে এই প্রভাবকে ওরা না করে দিবে, কোনো প্রভাব বিস্তার করা যাবে না, আমার ডিসিশন আমি নিব। স্যার অল সাবজেক্টের শর্ট ক্লাস চাই, হচ্ছে তো। এসএসসি 26 যে গ্রুপটা আছে, এসএসসি 26 সুপার স্টুডেন্টস 10 মিনিট স্কুল, সার্চ করো, জয়েন করো। এই গ্রুপে আমি রেগুলার বেসিসে ভিডিও দিচ্ছি তোমাদের জন্য, ক্লাস করাচ্ছি, ঠিক আছে। এবং সায়েন্সের ক্লাস হচ্ছে, আর্টসের ক্লাস হচ্ছে, কমার্সের ক্লাস হচ্ছে, এই ওয়ান শট ক্লাসগুলো কিন্তু হচ্ছে। 10 মিনিট স্কুলের পেজও দেখতে পারো। আর আজকের স্লাইডটা যদি চাও, 10 মিনিট স্কুলের অ্যাপে যাবা, গিয়ে ফ্রি একটা কোর্স তোমাদের জন্য দেওয়া হয়েছে না টেস্ট পরীক্ষার, এনরোল করো, করে সব স্লাইড নিয়ে নাও। চলো, পেরে গেছি, উত্তর পেরে গেছি। রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত উল্লেখযোগ্য মতবাদ কয়টি? রাষ্ট্র কিভাবে সৃষ্টি হয়েছে, এটার এক একটা পার্সপেক্টিভ থেকে এক একটা ফিলোসফি আছে, দর্শন আছে। কয়টা আছে বলো তো? তোমরা বলো কয়টা আছে, এরপর আমি বলে দিব যে কি কি আছে। যে কয়টা বলবা ওই প্রত্যেকটা আমি একটু দেখাই দিব, একটু একটু করে ব্যাখ্যা দিয়ে দিব, যাতে সৃজনশীলে তোমরা হেল্প, মানে তোমাদের জন্য হেল্প হয়, ঠিক আছে। সো আমাকে একটু বলো যে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত উল্লেখযোগ্য মতবাদ কয়টি? সানজিদা সেজুতি বলছে 3টি। ভুল হয়েছে, ভুল হয়েছে, এটা এটা ভুল করেছো, 3টি হবে না। মারুফ তোমারও ভুল হয়ে গেছে। ইউটিউবের ওরা খুব দেখতেছি চালাক, ইউটিউবের ওরা সবাই ঠিক অ্যান্সার দিচ্ছে, ওরা কেউ ভুল দিচ্ছে না। ভাইয়া এইচএসসি এর জন্য কিছু আছে? আমি আর্টসে পড়ি, ইয়েস এইচএসসির জন্য আছে। 16910 তো কল করো, আমাদের মানবিকের কোর্স আছে, আমি নিজে ওখানে জিওগ্রাফি পড়াচ্ছি। সো ওখানে কল দিলে তুমি ডিটেলসে জানতে পারবা। এটার অ্যান্সার হচ্ছে 4টি। 11B, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 4টি মতবাদ কি? একটা হচ্ছে, আমি তোমাদেরকে বলি, 4টা মতবাদের মধ্যে একটা হচ্ছে ঐশী মতবাদ, একটা হচ্ছে ঐশী মতবাদ। 2 নাম্বারটা হলো তোমার যে আমরা সামরিক শক্তি ব্যবহার করে একটা করি, রাষ্ট্র গঠন করি। 3 নাম্বার হচ্ছে সামাজিক চুক্তি একটা আছে। আর 4 নাম্বার আরেকটা আছে হচ্ছে তোমার বিবর্তনমূলক। চারটা কি কি মনে আছে? একটা হচ্ছে ঐশী মতবাদ। ঐশী মতবাদ মানে কি? ঐশী মতবাদ ওরা বলে কি, মানে মতবাদ মানে হচ্ছে এক একটা ধারণা, পৃথিবী, রাষ্ট্রগুলো কিভাবে গঠিত হয়েছে। ঐশী মতবাদ এটা হচ্ছে ঐশ্বরিক মতবাদ, এটা সব থেকে পুরানো আমলের, সব থেকে পুরানো হচ্ছে ঐশী মতবাদ। ওরা বিশ্বাস করে যে রাষ্ট্র তৈরি হয়েছে ঈশ্বর চেয়েছে তাই, ঈশ্বর নিজে রাষ্ট্র, এবং ঈশ্বর শুধু চেয়েছে না, ঈশ্বর একজনকে পাঠাই দিছে যে তুমি হচ্ছে রাষ্ট্রের লিডার, যেটা কিন্তু তোমার ডেমোক্রেসি যেটা বর্তমানে চলছে তার থেকে আলাদা।
সো প্রাচীনকালে এরকম একটা ধারণা ছিল যে রাজারা যারা থাকতো ওরা বলতো যে এই রাজারা হচ্ছে ঈশ্বরের পাঠানো প্রতিনিধি, যারা রাজা এবং তারা হচ্ছে রাষ্ট্রকে শাসন করবে, এবং এই জন্য সবাই তাদের কথাবার্তা শুনতো। এটা সব থেকে পুরানো মতবাদ, ঐশী মতবাদ। মানুষজন এটাকে ক্রিটিসাইজ করে যে না এটা ভালো না। 2 নম্বর হচ্ছে সামরিক শক্তি বা পাওয়ারের উপর ভিত্তি করে রাষ্ট্র গঠিত হয়েছে। বলা হয়েছে যে যার যত পাওয়ার সে তত বেশি রাষ্ট্র গঠন করছে, বা রাষ্ট্র গঠন করে তত বেশি এলাকা নিয়ে রাষ্ট্র গঠন করছে। ঠিক আছে, এটা তো 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে সামাজিক চুক্তি। মানুষ বলতো যে তোমার 3 নাম্বার হচ্ছে সামাজিক সামাজিক চুক্তির মাধ্যমে আসছে। চুক্তি মানে কি জানো? মানুষ বলে যে যেহেতু একটা সময় মানুষ প্রকৃতিতে বসবাস করত, তো প্রকৃতিতে বসবাস করতে করতে মানুষজন একজন অন্যায় করলেও অন্যজনকে মানে তাকে শাস্তি দেওয়ার মতো কেউ ছিল না। ফলে মানুষজনের একটা খুবই কেওয়াস তৈরি হতো, মানুষজনের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হতো। এই কারণে মানুষ সবাই মিলে একটা সামাজিক চুক্তি করছে যে আমাদের একটা রাষ্ট্র থাকবে, একটা সরকার থাকবে যে আমাদেরকে কন্ট্রোল করবে। ঠিক আছে, এখানে রুশোর নাম তোমরা পাবা। ঠিক আছে, রুশো হচ্ছে এই এই আইডিয়াতে অনেক বেশি কন্ট্রিবিউট করেছে। আর 4 নাম্বার আইডিয়াটা ছিল হচ্ছে বিবর্তনমূলক, যেটা সব থেকে বেশি গ্রহণযোগ্য। প্রশ্ন আসে কিন্তু যে কোন মতবাদ সব থেকে বেশি গ্রহণযোগ্য? বিবর্তনমূলক, মানে রাষ্ট্র ধীরে 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 গঠিত হয়েছে। 4টা মতবাদ ক্লিয়ার, সুন্দর করে পরীক্ষা আসলে লিখে দিবা। শিশুর শাশ্বত বিদ্যালয় কোনটি? বিদ্যালয় মানে যেখান থেকে সে শেখে। শাশ্বত মানে মানে শাশ্বত শব্দটাই মানে নিজেকে ব্যাখ্যা করে এখানে। সো শিশুর জন্য সব থেকে সর্বজনীন এবং সব থেকে মানে চিরন্তন, সব ক্ষেত্রে সেটা পায় বা পাওয়া উচিত, এবং সব থেকে বেশি মানে যেটা অথেন্টিক ভালো, সেই বিদ্যালয় কোনটা? শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ, রাষ্ট্র নাকি পরিবার? প্রাথমিক পর্যায়ে সে এটাকে পায়। খুব ইজি, এটার অ্যান্সার হচ্ছে 12D মানে ফ্যামিলি। এটা ইজি ছিল, এটা এটা বোর্ড পরীক্ষায় আসলে তোমরা একদম সবাই খুশি হয়ে যাবা যে এত সহজ একটা প্রশ্ন দিয়ে দিছে। সেটা কারেক্ট অ্যান্সার হচ্ছে পরিবার। এটা পারতাম সবাই, আমি জানি এটা পারতা। এটা যে পারতা না সে মনোযোগ দাও নাই বলে পারতা না। ঠিক আছে, বুঝতে পেরেছি সবাই? অনেক দেখতে পাচ্ছি যে 250 ভিউয়ার্স আছে, আরো বেশি ভিউ আছে তোমাদের লাইভে, কিন্তু ভিউ কাউন্ট অনেক বেশি আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো, এবং সবাই তোমাদের যাদের এই স্লাইডটা দরকার আজকের ক্লাসের, এবং আজকের ক্লাসের পরে একটা কুইজ হবে। কুইজটা হবে 10 মিনিট স্কুল সুপার স্টুডেন্টস গ্রুপে। কমেন্টে কোর্সের লিঙ্কটা দেওয়া আছে, ওই কোর্সে ভর্তি, ওই কোর্সটা ফ্রি। ওই কোর্সে ভর্তি হলেও তুমি কিন্তু আজকের ক্লাসের স্লাইডটা পেয়ে যেতে পারো। ঠিক আছে, আমি একটু দেখি কোর্সের লিঙ্কটা কি দেওয়া আছে। ইয়েস, আমি দেখতে পাচ্ছি কোর্সের লিঙ্কটা দেওয়া আছে। ঠিক আছে, চলো এবার আমরা যাই পরেরটায়। বৈবাহিক সূত্রের ভিত্তিতে গড়ে ওঠা পরিবার কোনটি? একটু আগে আমি বলে ফেলছি। সো দেখো তোমরা এখানে এই লাইনগুলো দেখলেই বুঝতে পারবা। একটা কি বলছিলাম? একটা হচ্ছে একপত্নিক, বহুপত্নিক, আর একটা হচ্ছে বহুপতি, যেগুলো বৈবাহিক সূত্রে বা বাই ম্যারেজ আসে। সো তুমি এখানে দেখবা মাতৃতান্ত্রিক, এটা তো বৈবাহিক সূত্রের ভিত্তিতে না, যৌথ না, বর্ধিতও না। সো এই 3টা হবে না, এই 3টা না হলে কারেক্ট অ্যান্সার হচ্ছে বহুপত্নিক। দেখছো একটা প্রশ্নের সাথে আরেকটা প্রশ্ন কিভাবে রিলেটেড। সো তোমরা কিন্তু একটা প্রশ্ন অ্যাভয়েড করে পরের প্রশ্ন চলে গেলে হবে না, একটা প্রশ্নের সাথে আরেকটা প্রশ্ন কানেক্টেড। সো ওইভাবেই তোমাদেরকে মানিয়ে নিতে হবে এবং অ্যান্সার করতে হবে। ঠিক আছে, আচ্ছা, বহুপত্নিক হবে কারেক্ট অ্যান্সার এটাতে। রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সবচেয়ে পুরাতন মতবাদ কোনটি? একটু আগে বলছি না, তোমরা বলবা এবার। এই যে এই 4টা হচ্ছে মতবাদ, একটু আগে আমি যে 4টা বুঝাইছি। চারটি মতবাদই বুঝিয়েছি না? সামাজিক মতবাদ মানে মানুষ নিজেদের মধ্যে একটা একটা স্টেবিলিটি বা কেওয়াস থেকে বের হওয়ার জন্য, বিশৃঙ্খলা থেকে বের হওয়ার জন্য মূলত মানুষ সামাজিক মতবাদে আসছে। ঠিক আছে, আর ঐশী মতবাদ হচ্ছে ঈশ্বর সব কিছু সেট করে দিয়েছে, তোমার শাসককে পাঠিয়েছে। বল প্রয়োগ হচ্ছে মিলিটারি দিয়ে বা শক্তি প্রয়োগ করে রাষ্ট্র গঠন করছে।
ঐতিহাসিকটা তো বিবর্তনমূলক, বিবর্তনমূলকের অপর নাম হচ্ছে ঐতিহাসিক। সো কোনটা হবে? 14B। ইয়াস, ঐশী মতবাদ হচ্ছে সব থেকে পুরাতন, আদিকালে একদম প্রাইমারি লেভেলে আসছিল। বুঝতে পারছি সবাই? ওকে। রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সঠিক মতবাদের প্রবক্তা কে? সঠিক মতবাদের প্রবক্তা, এই নামটা পরীক্ষায় আসে, ঠিক আছে? এটা বারবার আসে। এখানে TH গ্রিন, ডক্টর গার্নার, রুশো, উইলসন দুটাই আসছে। বলো। রুশো হচ্ছে সামাজিক চুক্তির ওটাতে কন্ট্রিবিউট করছে, সো রুশো হবে না এটার উত্তর। এই সঠিক মতবাদের প্রবক্তা রুশো হবে না। সো বিবর্তন বা যে মতবাদটা সব থেকে বেশি গ্রহণযোগ্য, এটার প্রবক্তা হচ্ছে, বলো তোমরা একটু বলো, আমি একটু ওয়েট করি, তারপর আমি উত্তর দিব। বলো কি হবে? প্রবক্তা কারা? ওকে, আমি দেখতে পাচ্ছি সানজিদা পায়েল উত্তর দিয়েছে, ফাহমিদা সরকার উত্তর দিয়েছে। ফেসবুকে তোমাদের দুইটা গ্রুপে আমাদের লাইভটা চলতেছে, SSC 26 গ্রুপেও চলতেছে। সো দুইটা জায়গাতেই তোমাদের অনেক মানুষ ক্লাসে আছে। ইয়াস, SSC 26 গ্রুপে কি আমার লাইভটা ঠিক মতো যাচ্ছে? হ্যাঁ, SSC 26 গ্রুপে আমি দেখতে পাচ্ছি আমাদের লাইভটা চলতেছে, ঠিক আছে। সো এটার উত্তরটা দিয়ে দাও। এটার উত্তরটা কি হবে? এটার উত্তরটা যারা ম্যাক্সিমাম বলেছে হচ্ছে ডক্টর গার্নার। ইয়েস, কারেক্ট অ্যান্সার হচ্ছে ডক্টর গার্নার। মমোর উত্তর হয়েছে মমো, ভেরি গুড। ডক্টর গার্নার হচ্ছে এই প্রস্তাবের প্রবক্তা, ডক্টর গার্নার। এটা এটা অনেক ইম্পর্টেন্ট, এই এমসিকিউটা অনেক ইম্পর্টেন্ট তোমাদের টেস্টের জন্য। ঠিক আছে, ডক্টর গার্নার। চলো পরেরটায় যাই। কয়টা হলো সবার? কয়টা হয়েছে লাস্ট পর্যন্ত থেকে আমাকে জানায় যাবা। টেস্ট পরীক্ষার প্রিপারেশন তাহলে কেমন আছে তুমি নিজেই বুঝতে পারবা। কে বলতেন আমি রাষ্ট্র? এই যে এই লাইনটা থেকে ভাই অনেকবার, এটা এটা ক নাম্বারেও, সৃজনশীলে ক নাম্বারেও দেয়, আবার এমসিকিউ তো অনেকবার দেয়। এবং নামটা এখানে ইউনিক যে নামটা আছে এটাই হচ্ছে তোমার উত্তর। আমি আগে থেকে একটি হিন্টস দিয়ে দিলাম, তো তোমরা একটু বলো। এটা হচ্ছে চতুর্দশ লুই তার স্টেটমেন্ট যে আমি রাষ্ট্র, এটা হচ্ছে চতুর্দশ লুই। এই নামটা মনে রাখবা, এটাও একদম খেয়ে ফেলতে হবে এই এমসিকিউটা, কারণ এটা থেকেও অনেকবার অনেকগুলা বোর্ডে আসছে। যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড তো বেশি আসে। এই যে কুমিল্লা বোর্ড আমি দেখতে পাচ্ছি সকল বোর্ড 2016 সাল থেকে শুরু করে এই পর্যন্ত আসছে। আমি রাষ্ট্র, তারপর হচ্ছে তোমার একটু আগে যেটা পড়লাম, তোমার সব থেকে গ্রহণযোগ্য মতবাদের প্রবক্তা কে? গার্নার, ডক্টর গার্নার। ঠিক আছে, তারপর সামাজিক মতবাদের প্রবক্তা কে? এগুলো থেকে প্রশ্ন আসতে দেখা যায়। তারপর সিভিটাস, সিভিস, এগুলোর অর্থ কি? এগুলো থেকে প্রশ্ন আসে। এগুলো একটু কঠিন, গুলিয়ে ফেলি আমরা অনেক সময়। ঠিক আছে, পরেরটা যাব। পরেরটা যাব ভাইয়া, সায়েন্সের স্টুডেন্ট। হিউম্যানিটিসের ক্লাস কবে থেকে শুরু হবে? 2 তারিখ থেকে, ডিসেম্বরের 2 তারিখ থেকে, 1 তারিখ থেকে শুরু হয়ে যাবে নভেম্বরে। বাট তোমাদের কিন্তু এসএমপি দেরি করে শুরু হলেও তোমাদের কিন্তু এসএমপিতে আমরা গত বছরের সব ক্লাস, মানে গত বছর আমি যা পড়িয়েছি এগুলো তোমরা এসএমপি কোর্সে পেয়ে যাবা, মানে এখনই পেয়ে যাবা। কেন জানো এগুলো কেন করছি? কারণ তোমরা টেস্ট পরীক্ষায় সবাই হাবুডুবু খাচ্ছ, সবাই মনে করতেছো ভাইয়া টেস্ট পরীক্ষায় কিভাবে পাস করবো বলেন। তো এসএমপি কোর্সে তো আমাদের শুরু হতে দেরি হয়ে যাবে। সো টেস্ট পরীক্ষাটা যেন পার করতে পারো ভালো করে, এই জন্য সকল ক্লাস, পূর্ববর্তী ক্লাস আমরা ছেড়ে দিয়েছি। সেটার জন্য এসএমপি কোর্সটাতে এনরোল করে ফেলতে হবে। কীভাবে এনরোল করবো? 16910-তে কল দাও, কল দিয়ে বলো, ওরাই তোমাকে বাদবাকি বলে দিবে। দেখো 17 নম্বরটা দেখো। সাধারণত কোন সাধারণত আইনসভা কর্তৃক প্রণীত আইন, আমরা জানি আইনসভা এরা জাতীয় সংসদে এরা কি করে? এরা হচ্ছে আইন প্রণয়ন করে। এই প্রণীত আইন কোন বিভাগ প্রয়োগ করে? প্রয়োগ, এক্সিকিউশন লেভেলে কারা থাকে এটা মনে রাখবা। বিচার বিভাগ হচ্ছে বিচার করে, মানে প্রয়োগ করার পরে করতে গিয়ে যদি কেউ এটা না মানে,
আইনটা যদি কেউ না মানে তখন আসে বিচার বিভাগ। সো বিচার বিভাগ এখান থেকে বাদ। আইন বিভাগ এরা হলো এটা প্রণয়ন করে, তৈরি করে, এটাও বাদ। এরাও নাই, এরা হচ্ছে মেকিং প্রসেসের সাথে থাকে। আইনটা ওরা প্রস্তাব করে, ভোটিং হয়, আলোচনা হয়, পাশ হয়, আইন বিভাগের কাজ। তাহলে বাকি থাকলো নির্বাহী বিভাগ আর একটা হচ্ছে সচিবালয়। মনে রাখতে হবে কোন বিভাগের মানে শাসন বিভাগের অপর নাম কি? শাসন বিভাগ, তিনটা বিভাগ পড়ছি আমরা, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। সো শাসন বিভাগের অপর নাম হচ্ছে সচিবালয়, নাম নির্বাহী বিভাগ। সো এই নির্বাহী বিভাগটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। নির্বাহী বিভাগ হচ্ছে এটা প্রয়োগ করে, প্রয়োগের সাথে শাসন বিভাগ অথবা নির্বাহী বিভাগ একই কথা, ঠিক আছে? সেটা মনে রাখতে হবে, এটা হচ্ছে নির্বাহী বিভাগ হবে। এটা সহজ ছিল, এটা পারার কথা তোমাদের। বাট আমি দেখতেছি অনেকে ভুল করে ফেলছে। ডি বলতেছে, জুলফা ইসলাম বলতেছে ডি। না, ডি হবে না ভাইয়া, ভুল হয়েছে। ওকে, আইন কি? হোয়াট ইজ ল? ল আসলে কি? প্রচলিত ধারণা বা বিশ্বাস, প্রথা ও নিয়ম, বিধি, রাষ্ট্র কর্তৃক স্বীকৃত বিধিবিধান, সবগুলোকেই তোমাদের আপাত দৃষ্টিতে আইন মনে হইতে পারে। বাট আইনের একটা নির্দিষ্ট সংজ্ঞা আছে এবং একটা অথরিটি থেকে এটা অ্যাপ্রুভড হইতে হয়। আমরা কিন্তু জানি অ্যাপ্রুভড হওয়া দরকার আছে। মানে আইন, আমি যদি আজকে মনে করো আমি যদি হঠাৎ করে কোনো একটা নিয়ম তৈরি করি, করে যদি আমি বলি এটাই হচ্ছে আইন, ওটা কিন্তু আইন হয় না। আইন হয়? তার মানে আইনটা কিভাবে হচ্ছে, এটা কোনো একটা অথরিটি থেকে অ্যাপ্রুভ হওয়া লাগে, ঠিক আছে? মানে পারমিশন পাওয়া লাগে। সেটা কি? রাষ্ট্র। তার মানে রাষ্ট্র কর্তৃক স্বীকৃত। স্বীকৃত মানে হচ্ছে যে অ্যাপ্রুভ, যে কথাটা আমি বলতেছি, স্বীকৃত। সকল প্রথা বা নিয়ম, অনেক প্রথা বা নিয়ম আছে। আবার একটা জিনিস মনে রাখবা, প্রথা বা নিয়ম এটা কিন্তু আইনের একটা উৎস, বা সকল প্রথা কিন্তু আইন না। কিছু নির্দিষ্ট প্রথা যেগুলোকে সরকার অ্যাপ্রুভ দিয়েছে বা অ্যাপ্রুভাল করেছে, স্বীকৃতি দিয়েছে, সেগুলোই কিন্তু আইন। সো এইটা হবে কারেক্ট অ্যান্সার, 4 নাম্বার। ইউটিউবে ভালো দেখা যাচ্ছে না? কি বলো? তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ না বাকিরা সবাই? আমার মনে হয় বাকিরা ক্লিয়ার দেখতে পাওয়ার কথা, কারণ এখনও ফেসবুকে কেউ কমপ্লেন করে নাই ভাইয়া। সো আমার মনে হয় তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। ওকে, চলো পরেরটা দেখি। আইন মানুষের কোন ধরনের কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে? এটা এটা একটা স্ট্রেট লাইন থেকে পরীক্ষায় আসছে। তোমাদের বইয়ের মধ্যে একটা স্ট্রেট লাইন আছে, চ্যাপ্টার 3 এর একটা পৃষ্ঠায় আমার যতদূর মনে আছে স্ট্রেট একটা লাইন আছে যে আইন হচ্ছে আমাদের বাহ্যিক, বাইরের যে অ্যাক্টিভিটি আছে এগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। মানে আমি ফিজিক্যালি কোনো একটা কাজ করতে চাই, বাইরের কোনো একটা কাজ করতে চাই, মানে বাহ্যিক কোনো একটা কাজ করতে চাই, অভ্যন্তরীণ না, বাহ্যিক। সো এটা একদম স্ট্রেট লাইন থেকে আসছে, এটা হচ্ছে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমাদের কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে। এটা কোন ধরনের কার্যকলাপ? বাহ্যিক কার্যকলাপ, ঠিক আছে? আমরা যেগুলো চিন্তা করে এক্সিকিউট করতে চাই, বাস্তবায়ন করতে চাই, ঠিক আছে? শুধু চিন্তা না, বাস্তবায়ন করতে গেলে আইন হচ্ছে এটাকে কন্ট্রোল করার চেষ্টা করে। বুঝতে পেরেছি? ঠিক আছে, 19-এর গুলো কি পেরেছো সবাই? অক্সিজেন সায়ানাইড ফেসবুক আইডির নাম, নিজের নাম দিয়ে ফেসবুক আইডি খুললে তোমার নামটা আমি পড়তে পারতাম না তখন। সানজিদা পায়েলের উত্তরটা হয়েছে ইয়েস। সায়েমের উত্তরটা হয়েছে ভাইয়া নাম নেন, নাম নিব, বাট তোমাদের এমসিকিউগুলোর উত্তর সঠিক দিলে আমি তোমার নামগুলো পড়বো, সমস্যা নাই। সৈয়দ আহমেদ বি হয়েছে। নাজনু আক্তার বলছে বি, ইয়াস তোমার উত্তরটা হয়েছে। আব্দুল আল সাফিক বলছে ভাইয়া ক্লিয়ার দেখা যাচ্ছে না, কি বলো? আমি একটু চেক করি, দাঁড়াও। আমার মনে হয় তোমাদের ইন্টারনেটটা একটু স্লো আছে, এজন্য তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ না। আমি আমার মোবাইলটা বের করে ফেসবুকটা চেক করছি, আমি দেখি আমাকে ক্লিয়ার আদৌ দেখতে পাওয়া যাচ্ছে কি না। ক্লিয়ার দেখা যাচ্ছে। এই যে আমি আমি তোমাদের সামনে আমার ফোনে আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখানে যে আমি নিজে ফোন বের করে চেক করতেছি।
এবং এটা স্পষ্ট দেখা যাচ্ছে, ঠিক আছে? তাহলে তোমাদের নেটে মনে হয় একটু সমস্যা, ইন্টারনেটের সমস্যা থাকলে অনেক সময় ঝাপসা লাগে। সমস্যা নাই, একটু ইন্টারনেটে রিফ্রেশ করো, ঠিক হয়ে যাবে। আচ্ছা চলো পরেরটা অংশে চলে যাই, 20 নম্বরে। মানুষ আইন মান্য করে কেন? সমাজের স্বার্থ রক্ষার্থে। না, এত ভালো মানুষ না। সমাজেতে মানুষ সবাই যে সব নিয়ম মানে এটা আসলে না। যদি এমন হতো সমাজের স্বার্থ যদি মানুষ রক্ষা করতে চাইতো, তাহলে তো দেশে আইনের কোনো প্রয়োজনই ছিল না। সবাই তো নিজে নিজেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করতো। বাট এটা কি হয়? হয়তো না। মনে করো তোমার এলাকায় কোথাও লেখা নাই, কোনো একটা এলাকায় দেখবা কি যেখানে সেখানে ময়লা ফেলা থাকে, মানুষ কিন্তু ময়লা ফেলে রেখে দেয়। বাট যেখানে লেখা থাকে যে এখানে ময়লা ফেললে 50 টাকা জরিমানা, ওখানে ময়লা ফেলে না। সো এটা হচ্ছে, যদি সমাজের স্বার্থ রক্ষার্থে আইন মানতো তাহলে আইনের তো প্রয়োজনই ছিল না, ও নিজে থেকেই তো রক্ষা করতো স্বার্থটাকে। সেটা হবে না। শাস্তি স্থাপনের জন্য মান্য করে না, ঐক্য প্রতিষ্ঠার জন্য মান্য করে না, একমাত্র হচ্ছে ও শাস্তি ভয় পায়। পানিশমেন্ট, ডেটারেন্স আমরা বলি এটাকে। আমি যখন বিভিন্ন জায়গায় আইন নিয়ে আলোচনা করি, বিভিন্ন বিতর্কের আলোচনায়, তখন আমাদের এরকম থাকে যে আইন আসলে কিভাবে ডেটারেন্স ক্রিয়েট করে এবং ডেটারেন্স ক্রিয়েট করাটা কতটা গুরুত্বপূর্ণ। সো এখানে শাস্তির ভয়, এটা হচ্ছে সব থেকে মানে সব থেকে গুরুত্বপূর্ণ রিজন, হ্যাঁ, যে জন্য মানুষ এটাকে ফলো করে আইনটাকে। বুঝতে পেরেছি? যারা বি বলেছো তারা কারেক্ট অ্যান্সার দিয়েছো, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো এই যে স্লাইডটা আমাদের 20টা এমসিকিউ হয়ে গেছে, এই যে স্লাইডটা, এই 20টা এমসিকিউ আমি কিন্তু সব মার্ক করে দিয়েছি, লিখে দিচ্ছি। এই স্লাইডটা যদি তোমাদের কাছে থাকে তোমাদের জন্য অনেক ভালো। স্লাইডটা পেতে গেলে কি করতে হবে? আজকে স্লাইড এবং কুইজে যদি পার্টিসিপেট করতে চাও, কমেন্টে একটা লিঙ্ক পিন করা আছে, কমেন্টটা খুলো, একটা লিঙ্ক পিন করা আছে। ওই পিন করা লিঙ্কে গিয়ে এই যে কোর্সটা, ফ্রি কোর্স, একদম ফ্রি, ফ্রি কোর্সটাতে এনরোল করো, করলে সব কিছু পেয়ে যাবে। ঠিক আছে? সো এটা তোমাদের জন্য কিন্তু খুবই ইজি একটা জিনিস। সো কোর্সটাতে এনরোল করে ফ্রিতে অনেক কিছু সার্ভিস তোমরা পেতে পারো। সো আশা করছি তোমাদের টেস্ট পরীক্ষায় হেল্প হবে। আর এই তোমাদের জন্য আমরা অলরেডি এসএনপি কোর্সও দিয়েছি। এসএনপি কোর্সের কথা কিন্তু অলরেডি বলছি, শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স। টেস্ট পরীক্ষার আগে গত বছরের সব ক্লাসগুলো পাবা, আগামী বছর তোমার যে 26-এ যে পরীক্ষাটা দিবা ওই পরীক্ষার জন্য প্রিপারেশন হয়ে যাবে। যারা এখনও করো নাই এনরোল করে ফেলো, ঠিক আছে? আচ্ছা, আইন স্বাধীনতা সাম্য ওই চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার থেকে আরেকটা প্রশ্ন দেখো, যে একটা বইয়ের নাম দিছে, এই গ্রন্থের রচয়িতা কে? ল অফ দ্য কনস্টিটিউশন গ্রন্থের রচয়িতা কে? এই গ্রন্থের রচয়িতা কে? ব্ল্যাকস্টোন, হল্যান্ড, গার্নার, এভি ডাইসি। ক্লাস কি শেষ? না, ক্লাস চলতেছে। এই ক্লাসটা চলবে 10টা পর্যন্ত, 1.5 ঘন্টার ক্লাস আমাদের, ঠিক আছে? 21-এর উত্তর বলো। এটা এগুলো জ্ঞানমূলক, এগুলো তোমাদের বোঝানোর কিছু নাই, তোমরা উত্তর দিবা, আমি কারেক্ট অ্যান্সার দেখিয়ে চলে যাব। সো এটার উত্তর কি হবে? ইউটিউবে বলতেছে সি, গার্নার। আর ফেসবুকে ওরা উত্তর দিচ্ছে, লাবণী শিকদার বলছে এ হবে স্যার, ব্ল্যাকস্টোন। ইউটিউবে তোমরা কি ঠিক বলতেছো? আরেকবার চিন্তা করে বলো। কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি। সো যারা এ বলছো তাদেরটাও হয় নাই, যারা সি বলছো তাদেরটাও হয় নাই, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখছো, জ্ঞানমূলক প্রশ্নগুলোতে আমরা আটকে যাচ্ছি। সেগুলো একটু বারবার পড়তে হবে, বারবার পড়লে একটা সময় পর দেখবা তোমার মুখস্থ হয়ে গেছে। আজকে একবার পড়লা, লাইফটা পরবর্তীতে আবার দেখলে আবার পড়বা। অনেকে আছে এখন ক্লাসটা করতে পারতেছো না, তারা লাইফটা শেয়ার করে রেখে দিছো। সো তারা পরে আরেকবার দেখে নিলে তোমাদের ইনশাআল্লাহ পরে আর সমস্যা হবে না। গণতান্ত্রিক সমাজের ভিত্তি কি? গণতান্ত্রিক সমাজ একটা নির্দিষ্ট আইনে চলে, হ্যাঁ। এই আইনটা কিসের উপর নির্ভরশীল? আইনের কাজ হচ্ছে সমতা নিশ্চিত করা, সাম্য নিশ্চিত করা। যেমন মনে করো আমি যেখানে 10 টাকা পাই, ওই 10 টাকা যেন আমিই পাই, অন্য কেউ যেন কেড়ে না নিয়ে যায়, এটা নিশ্চিত করার কাজ হচ্ছে আইনের। সো ফার্স্ট হচ্ছে সাম্য, সেকেন্ডটা হচ্ছে সততা, তোমার সততা না, সাম্য, এবং হচ্ছে স্বাধীনতা। ঠিক আছে?
সো স্বাধীনতা এবং সাম্য, আইনের কাজ কি? এই যে আমি যে ফ্রিলি কথা বলতেছি, আমাকে কেউ যেন এসে না বলতে পারে যে এই তুমি কথা বলতে পারবা না। ও যদি এটা বলে তাহলে তো ওকে পুলিশে ধরে নিয়ে যাবে। সো স্বাধীনতা এবং সাম্য মানে সমান সমান সব কিছু ব্যালেন্স করা এবং মানুষকে ফ্রিডম দেওয়া, এটা হচ্ছে আইনের একটা গোল। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে সাম্য ও স্বাধীনতা। সাম্য ও স্বাধীনতা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো? এই যে এটা কোন স্বাধীনতা না থাকলে অন্যান্য স্বাধীনতা ভোগ করা যায় না? এটার উত্তর তোমরা দিবে, এটার উত্তর আমি বলবো না। সামাজিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা। কোন স্বাধীনতা না থাকলে অন্যান্য কোনো স্বাধীনতা তুমি অ্যাক্সেস করতে পারো না? বলো কোনটা হবে? কোন স্বাধীনতা না থাকলে অন্যান্য স্বাধীনতা ভালো লাগে না? বইয়ের ভাষায় বলতে হবে, তোমার নিজের ভাষায় লিখলে কিন্তু তুমি উত্তর অন্যরকম মনে হতে পারে, একদম বই অনুযায়ী বলতে হবে। সিরাত ফাতেমা, তোমার উত্তরটা হয়েছে না? উত্তরটা হয় নাই সিরাত, উত্তরটা ভুল হয়ে গেছে। বই অনুযায়ী বলতে হবে। এই যে ইউটিউবের ওরা কারেক্ট অ্যান্সার দিয়েছে, ইউটিউবে সবাই বলতেছে না, ডি হবে না। উত্তর হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা। ব্যক্তি স্বাধীনতা হবে না, এটা আমি আগেই বলছি। ডি হবে না। এটা তো সামগ্রিক ব্যক্তি স্বাধীনতা, বাট ব্যক্তি স্বাধীনতাকে অ্যাক্সেস করতে গেলে তোমার ইকোনমিক স্বাধীনতার দরকার, অর্থনৈতিক স্বাধীনতা দরকার। ঠিক আছে, এই জন্য বললাম বইয়ের ভাষায় উত্তর দাও। তোমার বইতে স্পষ্ট করে লেখা আছে, অর্থনৈতিক স্বাধীনতা যখন ব্যাখ্যা করতেছিল ওরা লিখে দিচ্ছে যে অর্থনৈতিক স্বাধীনতা থাকলে অন্যান্য সকল ক্ষেত্রের ফ্রিডম অ্যাক্সেস করাটা সহজ হয়ে যায়। সো অর্থনৈতিক স্বাধীনতাটা সব থেকে গুরুত্বপূর্ণ। মানে টাকা পয়সা থাকলেই সেক্ষেত্রে তুমি সামাজিক পর্যায়ে বিভিন্ন কার্যক্রম করতে পারবে। একটা সহজ উদাহরণ হতে পারে, টাকা না থাকলে তুমি তো কোনো একটা দোকানে গিয়ে কোনো একটা জামা টান দিয়ে নিয়ে নিতে পারবে না, যেটা আমার জামা আমি পরবো। তোমার গায়ে যদি, শরীরে যদি জামা না থাকে বা পোশাক না থাকে বা ভালো পোশাক না থাকে, তুমি তো এটা নিতে পারো না আরেকজনের স্বাধীনতা হরণ করে। সো এটাকে অ্যাক্সেস করতে গেলে তোমার লাগবে টাকা পয়সা। টাকা পয়সা থাকলে তুমি বা বিনিময় প্রথার মাধ্যমে তোমার এই ইচ্ছাগুলো পূরণ করতে পারবা। ঠিক আছে, রাজনৈতিক স্বাধীনতা এটার থেকেও, হ্যাঁ এটার ক্ষেত্রে অর্থনৈতিক স্বাধীনতা, এগুলো আলাদা। রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বাধীনতা এটাতে, এটা ডিবেটেবল যে কোনটা আসলে বেশি গুরুত্বপূর্ণ বা কোনটা আগে গুরুত্বপূর্ণ। বাট মনে রাখবা রাজনীতি আবার সকল স্বাধীনতার সাথে কানেক্টেড না, বাট ইকোনমিটা সব কিছুর সাথে কানেক্টেড। এই জন্য এখানে অর্থনৈতিক স্বাধীনতাকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ঠিক আছে, রাজনৈতিক স্বাধীনতা একটা কি, তোমার ভোট দেওয়ার স্বাধীনতা, তাই না? তো এটার বাইরে বা তোমার হচ্ছে মতামত দেওয়ার স্বাধীনতা, এর বাইরে তো অনেক কিছু আছে যেগুলো এটার সাথে কানেক্টেড না। এই জন্য রাজনৈতিক স্বাধীনতাটা পুরোপুরি সবাইকে কন্ট্রোল করতে পারে না, যেটা পারে এটা হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা। ওকে, প্রত্যেক স্বাধীন রাষ্ট্র ভোগ করে, স্বাধীন রাষ্ট্র মানে এটা একটা ন্যাশনাল পার্সপেক্টিভ থেকে আসছে। প্রত্যেক স্বাধীন রাষ্ট্র, রাষ্ট্র অ্যাজ এ হোল যখন বলছে, একটা সামগ্রিক বা যৌথভাবে যখন এখানে বলছে, এটা কি বলে? সার্বিক। সার্বিকভাবে যখন এটা আসছে, এটার অর্থ হচ্ছে ন্যাশনালিজম এটার সাথে কানেক্টেড হবে। বলো, তোমরা বলো। ভাইয়া গণিতের সাজেশন দেন, গণিতের সাজেশনের জন্য এসএমপি কোর্সটাতে এনরোল করতে পারো, অথবা কমেন্টে দাও ফ্রি কোর্সটাতে গিয়ে এনরোল করে ফেলো। ওখানে স্লাইড থেকে শুরু করে সাজেশন সব কিছু রেডি আছে, জাস্ট দেখবা পড়বা হয়ে যাবে। সুহাসিনী, তোমার জন্য সেম ইনস্ট্রাকশন। সুহাসিনীর সাজেশন চাচ্ছ, ফ্রি কোর্সটাতে ঢুকলেই আমাদের অনেকগুলো রেডি সাজেশন আছে, ওটাতে এনরোল করে সাজেশনটা নিয়ে নিতে পারো। এর উত্তর কি? জাতীয় স্বাধীনতা। পরেরটাই যাই। আইন মানব জীবনের জন্য খুবই সহজ, এটাতে বোঝানোর কিছু নাই। সহযোগী মানে অনেকগুলাই আছে যেগুলো উত্তর হতে পারে, বাট সব থেকে বেস্ট পসিবল অ্যান্সারটা নিতে হবে। সব থেকে মানে যেটা সবার চেয়ে বেশি ভালো সেটাকে উত্তর দিতে হবে। কবে থেকে শুরু হচ্ছে এসএনপি ক্লাস? এসএনপি ক্লাস অলরেডি শুরু হয়ে, মানে ক্লাস যেহেতু আগের বছরটা দিয়ে দিয়েছি, সো ওরা এসএনপি ক্লাস ওরা অলরেডি করতে পারতেছে চাইলেই, গত বছরেরটা।
টেস্টের আগেই, ঠিক আছে? আইন মানব জীবনের জন্য অপরিহার্য, খুবই সহজ। এটাতে আমার মনে হয় না কোনো ব্যাখ্যার দরকার আছে নাই, অপরিহার্য। 26-এর বি, 26-এ তো যাই নাই, তুমি 26-এর অ্যান্সার কিভাবে দিলা? ভাই আপনার নাম কি? আমার নাম হচ্ছে ইয়াসিন আরাফাত লিমন। আমার অনেক স্টুডেন্ট এখানে আছে, ক্লাস করতেছে। আমি তোমাদের 10 মিনিট স্কুলে তোমাদের হচ্ছে মানবিকের ক্লাসগুলো করিয়ে থাকি এবং বাংলাও পড়িয়ে থাকি। তোমাদের অনেকে বিইআইএম কোর্সে আমার কাছ থেকে বাংলা পড়েছো, এবং আজকে পড়তেছি আমরা সিভিক্স, জিওগ্রাফি আমি তোমাদেরকে পড়াই, ঠিক আছে? আচ্ছা চলো, বর্তমান বিশ্বের বেশিরভাগ রাষ্ট্র হচ্ছে রাজতান্ত্রিক? না, রাজতান্ত্রিক না। সমাজতান্ত্রিক, পুঁজিবাদী, জনকল্যাণমূলক। জনকল্যাণমূলক কান্ট্রি আছে খুব কয়েকটা। সো তোমাদের এখন বলতে হবে যে এটা কি সোশ্যালিস্ট কান্ট্রি? বেশিরভাগ কান্ট্রি কি সোশ্যালিস্ট? সমাজতান্ত্রিক মানে হচ্ছে সোশ্যালিজম প্র্যাকটিস করে, বা সোশ্যালিস্ট কান্ট্রি ওরা। আরেকটা হচ্ছে পুঁজিবাদী, ক্যাপিটালিজম ওরা প্র্যাকটিস করে। সো ক্যাপিটালিজম কি বেশি কান্ট্রিতে আছে নাকি সমাজতান্ত্রিকতা বেশি দেশে আছে? বলো। কেমিস্ট্রিটা একটু বুঝে দিতে হবে। কেমিস্ট্রি ওয়ান শট ক্লাসে ফারদিন ভাইয়ের কাছে জিজ্ঞেস করবা, অথবা এসএমপি কোর্সে এনরোল করে তুমি কথা বলতে পারো, দেখে নিতে পারো। বলো কি হবে? বর্তমান বিশ্বের বেশিরভাগ রাষ্ট্র কি? বেশিরভাগ রাষ্ট্রই আমরা মডার্ন ক্যাপিটালিজম ফলো করি বা ক্যাপিটালিজম ফলো করি। এই ক্যাপিটালিজম নিয়ে বিরাট আলোচনা আছে, বিরাট আলোচনা। ক্যাপিটালিজম মানে কি? পুঁজিবাদ মানে কি? পুঁজিবাদ মানে হলো যেখানে পুঁজি বা মানি, প্রফিটের ভ্যালু সব থেকে, মূল্য সব থেকে বেশি। প্রত্যেকটা রাষ্ট্রে এখন দেখবা কি বিজনেস হয়, ব্যবসা করা হয়, যেখানে প্রোডাক্ট লঞ্চ করা, প্রোডাক্টিভিটিকে সব থেকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। যে তুমি যত বেশি কাজ করতে পারবা, প্রোডাক্ট বেচতে পারবা, তত বেশি তোমার জন্য প্রফিট এবং তত বেশি সমাজের জন্য ভালো, ঠিক আছে? এভাবে দেখা হয় ক্যাপিটালিজম। এটা হচ্ছে একটা অর্থনৈতিক ব্যবস্থা যেখানে ব্যক্তিগত মালিকানা থাকে। মানে যেমন এই টি শার্টটা আমার, হ্যাঁ, বা আমার একটা ফ্যাক্টরি আছে, যে ফ্যাক্টরিতে আমি 50টা টি শার্ট বানাইছি 10 টাকা দিয়ে, ওটা বেচবো 12 টাকা দিয়ে, 14 টাকা দিয়ে, 20 টাকা দিয়ে। আমার স্বাধীনতা, ঠিক আছে? বা যে 10 টাকা দিয়ে আমি প্রোডাক্টটা বানালাম, ওই টি শার্টটা বানালাম, ওটা আমি বানাই নাই, ওটা আরেকজন বানাই দিয়ে গেছে আমাকে, তাকে আমি দিছি 2 টাকা, ঠিক আছে? কিন্তু আমি বেচতেছি 20 টাকায়। তো এই যে স্বাধীনতাটা, এটা ক্যাপিটালিজম বা পুঁজিবাদীতে আছে। বুঝছো? ক্যাপিটালিজম ব্যক্তি মালিকানা অনেক বেশি, রাষ্ট্র মালিকানা নাই, ঠিক আছে? এই ব্যক্তি মালিকানা রাষ্ট্র মালিকানা থেকে প্রশ্ন আসে, দেখবো একটু পরে আমরা দেখবো। পুঁজিবাদী হচ্ছে কারেক্ট অ্যান্সার। সমাজতান্ত্রিক রাষ্ট্র কোন রাষ্ট্রের বিপরীত? সমাজতান্ত্রিক হচ্ছে তার উল্টাটা। এখানে কোনো প্রফিট দেখা হয় না, প্রফিটকে ও বলে না, কোনো প্রফিট হবে না। এখানে তোমার ব্যক্তি মালিকানা নাই, তোমার কোনো মালিকানা নাই, ঠিক আছে? মানে তুমি যে বলবা যে এই ফ্যাক্টরিটা আমার, মালিকানা নাই, কোনো ফ্যাক্টরি নাই, তাহলে মালিক কে? তুমি আমি মালিক হতে পারি না। মালিক কে? মালিক হচ্ছে রাষ্ট্র, সরকার থেকে সব কিছুর মালিক। সে ওটা প্রয়োজন অনুযায়ী ডিস্ট্রিবিউট করে দেয়, ঠিক আছে? সো এই জন্য সমাজতন্ত্রতে প্রফিট মালিকানা নাই। আবার তুমি যদি বলো পুঁজিবাদীতে প্রফিটও আছে, ব্যক্তি মালিকানাও আছে। তো যেহেতু সমাজতান্ত্রিক রাষ্ট্র বিপরীত কোনটা জিজ্ঞেস করছে, কারেক্ট আনসার হচ্ছে পুঁজিবাদী। বুঝতে পারছি সবাই? যারা বুঝতে পারছো তারা বলো কমেন্টে যে হ্যাঁ বুঝতে পারছি। ওকে, অনেক ব্যাখ্যা দিচ্ছি কারণ তোমাদের সিকিউ পরীক্ষাও সাজেশন চাচ্ছ তোমরা, তো এগুলো তোমাদের সিকিউতে অনেক হেল্প করবে। কোন ধরনের রাষ্ট্র ব্যবস্থা ব্যক্তি মালিকানা স্বীকার করে না? একটু আগে বলছি, এখান থেকে প্রশ্ন আসে, দেখো 1 2 3টা বোর্ডে আসছে। ব্যক্তি মালিকানা স্বীকার করে না, তার মানে ব্যক্তি মালিকানা নাই, তাহলে এটা সমাজতন্ত্রে, সোশ্যালিজমে, ঠিক আছে? সমাজতান্ত্রিক হচ্ছে কারেক্ট অ্যান্সার। লিমন ভাই ইজ হিয়ার। সিভিক্স হবে ক্লিয়ার? ইয়েস, সিভিক্স আজকে ক্লিয়ার হয়ে যাবে।
বুঝতে পেরেছে, ফাহমিদা সরকার বুঝতে পেরেছে, ভেরি গুড। চলো 29-এ চলে যাই। কোনটি সমাজতান্ত্রিক রাষ্ট্র? বাংলাদেশ, বা বাংলাদেশ না, বাংলাদেশ তো অবভিয়াসলি এখন ক্যাপিটালিজম ফলো করে, মানে কোনটি সব থেকে, এই যে 4টা দেশ আছে এর মধ্যে সোশ্যালিজমকে ফলো করতেছে? ইন্ডিয়াতে তো তোমার হচ্ছে পুঁজিবাদ চলে, ইন্ডিয়াতে পুঁজিবাদ চলে। ইউএসএ, ইউকে, এরা পুঁজিবাদের বাহক, এরা পুঁজিবাদের ধারক ও বাহক, মানে ওরা আরো পুঁজিবাদের আইডিয়াকে সব জায়গায় ছড়ায় দেওয়ার চেষ্টা করে। সো যুক্তরাষ্ট্র এবং ইউকে ওরা হবে না। বড় বড় যত মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, শ্রমিক শোষণ করে যারা, বা যারা হচ্ছে এই ক্যাপিটালিজমের আইডিয়াকে, মানে যেখানে আতুর ঘর, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র। আর ভারত তো ক্যাপিটালিজম ফলো করেই বাংলাদেশের মতো। হ্যাঁ, মানে আমরা পুরোপুরি, আমরা তো একটা মিশ্র অর্থনীতি, পুরোপুরি ক্যাপিটালিজম না। হ্যাঁ, মিশ্র অর্থনীতি আছে। সো এখানে কারেক্ট আনসার, যেমন আমাদের তোমার সরকারের মালিকানাধীন জিনিসপত্র আছে, আবার প্রাইভেট সেক্টরও আছে। সো আমরা মিশ্র অর্থনীতি ফলো করি। তো সমাজতান্ত্রিক রাষ্ট্র হলো চীন। চীন আছে একটা, আরেকটা বলে দিই, এটা হচ্ছে কিউবা। ঠিক আছে, এই দুইটা মনে রাখবা, এই দুটো থেকে প্রশ্ন আসে বারবার। ঠিক আছে, উত্তর হচ্ছে কিউবা, সরি চীন। চীন এবং কিউবাও হইতে পারে। বুঝতে পারছো? সোহেল, সোহেল, আশিক, আশিক কি বুঝতে পারছো? ঠিক আছে, পরেরটা যাই। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার গুণ কোনটি? ডেমোক্রেসির গুণ কোনটা? ডেমোক্রেসির গুণ কোনটা? বাক স্বাধীনতার রক্ষা কবচ, ব্যয়বহুল, আচ্ছা ব্যয়বহুল স্বাস্থ্য ব্যবস্থা, এটা কিন্তু ডেমোক্রেসিরই একটা মানে ক্যারেক্টারিস্টিক্স, মানে এটা ভালো গুণ না, এটা গুণ না, এটা দোষ, এটা একটা দোষ, সেটা বাদ। ঘন ঘন নীতির পরিবর্তন, এটাও সত্যি, বাট এটাও একটা দোষ। স্বৈরাচারী শাসন, না, এটা এটা ডেমোক্রেসির মধ্যে নাই। তারা কারেক্ট আনসার হচ্ছে ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচ। ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচ মানে ব্যক্তি স্বাধীনতাকে রক্ষা করে, প্রোটেক্ট করে। তুমি আমি ভোট দিতে পারি, ঠিক আছে, যদি প্রপার ডেমোক্রেসি হয় তুমি আমি ভোট দিতে পারি। ভোট দিয়ে আমরা বলতে পারি যে কে হবে আমার শাসক, বা আমাকে কে কন্ট্রোল করবে, বা আমাকে কে রুল দিবে, নিয়ম কানুন দিবে। বুঝতে পেরেছি? কারেক্ট আনসার হচ্ছে ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচ। পরেরটা দেখি। নাগরিকের মর্যাদা বৃদ্ধিকারী রাষ্ট্র ব্যবস্থা কোনটি? নাগরিকের মর্যাদা বৃদ্ধিকারী মানে নাগরিককে সব থেকে বেশি ভ্যালু দেয় কারা? বলো, নাগরিককে সব থেকে বেশি ভ্যালু দেয় কারা? নাগরিককে সব থেকে বেশি ভ্যালু কি তোমার গণতন্ত্র, ডেমোক্রেসি দেয়, পুঁজিবাদ দেয়, রাজতন্ত্র দেয়, নাকি একনায়কতন্ত্র দেয়? বলো। কি হবে বলো? এটা একটু জটিল হতে পারে, বাট জটিল না। সো যারা নাগরিককে সুযোগ বেশি দেয় তারা হচ্ছে সব থেকে বেশি নাগরিককে মর্যাদা দেয়। এই মর্যাদা হতে পারে তার মত প্রকাশ যে করতে দাও না, মানে ডেমোক্রেসিতে কি করো, তুমি মত প্রকাশ করো, সেই মত প্রকাশ করার যে সুযোগ তোমাকে দিচ্ছে, এই সুযোগটাকে বলা হয় মর্যাদা। সেই জন্য বলছে গণতন্ত্র। পুঁজিবাদে তো দেওয়া হয় না, পুঁজিবাদে তুমি কি করলা না করলা এতে কারো আসা যায় না। কোম্পানি প্রফিট করতে পারলো কিনা, লাভ করতে পারলো কিনা, এটা তার লক্ষ্য থাকে। বুঝে গেছে? সেটা হচ্ছে গণতন্ত্র। কিউবা কি ধরনের রাষ্ট্র? একটু আগে বলছি কিউবা, চীন আর কিউবার এক্সাম্পল দিয়েছে, এটা সমাজতান্ত্রিক রাষ্ট্র। কিউবা সমাজতান্ত্রিক রাষ্ট্র, সাথে চীন। ঠিক আছে, এটা হচ্ছে সমাজতান্ত্রিক রাষ্ট্র। এটা ময়মনসিংহ বোর্ড 2021-এর প্রশ্ন। ময়মনসিংহ বোর্ড কারা আছো? ময়মনসিংহ বোর্ডে কারা আছো? ময়মনসিংহ বোর্ডের প্রশ্নটা একটু সহজ হয় না আমার মনে হয় ব্যক্তিগতভাবে। ঢাকা বোর্ড এবং ময়মনসিংহ বোর্ডে মাঝে মাঝে একটু তুলনামূলক সহজ করা হয়। যশোর এবং কুমিল্লায় আবার অনেক বেশি কঠিন করে ফেলে। এটা আমি বারবারই বলি, কারণ আমি নিজে যশোর বোর্ড থেকে পরীক্ষা দিয়েছি, আমি জানি। আমার কাছে একটু কঠিন লাগতো প্রশ্নটা, পুরো ব্যক্তিগতভাবে আমার কাছে কঠিন লাগতো। রিফাত, রিফাতের উত্তর হয়েছে রিফাত, ইয়েস, তোমাদের উত্তর আমি দেখতে পাচ্ছি।
আশনু হোসেন উত্তর হয়েছে। চলো পরেরটাই যাই। কোনটি সংসদীয় সরকারের নিয়মতান্ত্রিক পদ? সংসদীয় সরকারের নিয়মতান্ত্রিক পদ মানে নিয়ম রক্ষার জন্য একটা নিয়মতান্ত্রিক পদ আছে, সেই পদটা কোনটা? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি? বলো তো। চট্টগ্রাম বোর্ডে একটু হার্ড করে না, এটা আমি দ্বিমত। বাট আসলে হার্ড তো যে কেউ যখন করতে পারে, বুঝছো, প্রিপারেশনের উপর। তোমার প্রিপারেশন যদি ভালো থাকে সেক্ষেত্রে তোমার কাছে বেশি হার্ড মনে হবে না। বাট ইন জেনারেল চট্টগ্রাম বোর্ড, আমি যতদূর অ্যানালাইসিস করেছি প্রশ্ন, ওরা বেশ সোজাসুজি প্রশ্নগুলোই করে, খুব ভিতর থেকে করে না। ঠিক আছে, একটু পড়াশোনা করলে তোমার কাছে সহজ লাগবে। বলো, নিয়মতান্ত্রিক পদ, নিয়মতান্ত্রিক পদ নির্বাচিত না, নিয়মতান্ত্রিক হচ্ছে রাষ্ট্রপতি। হ্যাঁ, রাষ্ট্রপতি। ঠিক আছে, রাষ্ট্রপতি এটা হচ্ছে সংসদীয় সরকারের একটা নিয়মতান্ত্রিক পদ। রাষ্ট্রপতির অনেক কার্যক্রম থাকে যেগুলো কিন্তু অনেক পাওয়ারফুল। বুঝতে পেরেছি? আচ্ছা, নিচের কোনটি বাংলাদেশ সরকারের বৈশিষ্ট্য নয়? বাংলাদেশ সরকারের বৈশিষ্ট্য নয়। ওকে, বাংলাদেশ সরকারের বৈশিষ্ট্য নয়। এখানে দেখো কোনটা নয়। হ্যাঁ, সো বাংলাদেশ সরকার প্রজাতান্ত্রিক, এটা বাংলাদেশ সরকারের একটা বৈশিষ্ট্য, সো এটা হবে না। এটা একটা বৈশিষ্ট্য বলছে তো, বৈশিষ্ট্য নয়। সংসদীয় সরকার, এটাও বাংলাদেশ সরকারের একটা বৈশিষ্ট্য। সার্বজনীন ভোটাধিকার, এটাও বাংলাদেশ সরকারের একটা বৈশিষ্ট্য, সো এটা হবে না। তাহলে বাকি থাকলো এটা ডিফল্ট, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঢাকা বোর্ড কি হার্ড হয়? না, হতে পারে, এটা তো বলা যায় না, প্রতি বছর প্রশ্ন তো আলাদা আলাদা হয়। বাট সচরাচর ওরা এত কঠিন প্রশ্ন করে না। কঠিন মানে হচ্ছে খুব একদম ভিতরে ঢুকে ঢুকে চ্যাপ্টারের এখান থেকে প্রশ্ন করে না। রিদিকা বাসাক উত্তর হয়েছে। রিফাত বলছে 34-এ সি সুপরিবর্তনে, ইয়েস, এটা উত্তর হয়েছে। সুমির উত্তর হয়েছে। আখি জাহান তোমার উত্তর হয়েছে। সুমাইয়া সুমি উত্তর দেখতে পাচ্ছি, ঠিক আছে। মিথিলা আফরোজ, হাবিবা রহমান, অক্ষয় দাস, তারপর হচ্ছে সিফাত, তোমাদের প্রত্যেকের উত্তরই হয়েছে। ইসরাত জাহান তাবাসসুম বলতেছে সি, কারেক্ট অ্যান্সার হচ্ছে সি। আমি যেটা বলছি এটাই সুপরিবর্তনীয়, এটা হচ্ছে বৈশিষ্ট্য নয়। বরিশাল বোর্ডের প্রশ্ন এটা, দেখছো দেখছো। ওকে, বাংলাদেশের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? বলো, তোমরা বলো। সহজ প্রশ্ন, এই যে এগুলো যেমন সহজ প্রশ্ন, বাট এটা কুমিল্লা বোর্ডে আসছে। বলো। এটা সংবিধানের চ্যাপ্টার, এই যে এই অধ্যায়ের। বলো, রাজনৈতিক বাংলাদেশের সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি কিভাবে পরিচিত হয়, নির্বাচিত হয়? প্রত্যক্ষ ভোটে হয় না, ঠিক আছে, তাদের কোনো ইলেকশন হয় না। তুমি আমি কোনদিন ভোট দিছি? জীবনে কোনদিন তোমার বাবা মা ভোট দিছে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য? দেয় নাই। সেটা মূলত পরোক্ষ ভোটে হয়, পরোক্ষ ভোটে। ঠিক আছে, এটা হচ্ছে রাষ্ট্রপতি ভাবে নির্বাচিত হয়। ওকে, পরেরটায় যাই। সংবিধান অনুযায়ী বাংলাদেশ সরকারের প্রধানকে? সরকার প্রধান, সরকার এই ওয়ার্ডটা হচ্ছে মনে রাখতে হবে, সরকার প্রধান। এটা কিন্তু রাষ্ট্রপ্রধান বলে নাই। সো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিচারপতি, স্পিকার। সরকার প্রধানকে? সরকার প্রধান হচ্ছে সচরাচর কোনো একটা পলিটিক্যাল দল বা যে রাজনৈতিক দল থাকে, এই রাজনৈতিক দল থেকে যে আসে এটাকে বলা হয় হচ্ছে সরকার প্রধান। তো রাজনৈতিক দল থেকে তো রাষ্ট্রপতি আসে না, বিচারপতিও আসে না, স্পিকারও আসে না। সো প্রধানমন্ত্রী হচ্ছে আসে সরাসরি রাষ্ট্রপতি তোমার পলিটিক্যাল দল থেকে। সো এটার অ্যান্সার হচ্ছে বি, প্রধানমন্ত্রী হচ্ছে সরকার প্রধান। প্রধানমন্ত্রী হচ্ছে সরকার প্রধান। রাজনৈতিক দলের যে আছে, রাজনৈতিক দলের যে হেড থাকে সে হচ্ছে সরকার প্রধান হিসেবে রাষ্ট্রের দায়িত্ব পালন করে। অধিদপ্তরের প্রধানকে? বিভিন্ন অধিদপ্তর আছে না,
অধিদপ্তরের প্রধান কি সচিব, পরিচালক, মহাপরিচালক, বিভাগীয় কমিশনার? বিটিভির কি পরিচালক আছে না মহাপরিচালক আছে? কোন একটা অধিদপ্তরের কি থাকে তোমরা বলো, তোমাদের থেকে উত্তর নিব একটু। যশোর বোর্ড প্রশ্ন কেমন হয়? অনেকবার বলছি, যশোর বোর্ডে আমি নিজে পরীক্ষা দিয়েছি, প্রশ্ন ভিতর থেকে করে, একটু একটু কঠিন লাগতে পারে তোমার কাছে। মুনতাহা চৌধুরী উত্তর বলো। আনিকা আক্তারের উত্তর বলতেছে বি, পরিচালক। ঠিক আছে, দেখি পরিচালক হয় নাকি অন্য কিছু হয়। ইউটিউবের মিথিলা বলতেছে সি, মিথিলা আফরোজ বলতেছে সি। কেউ কেউ বলতেছে সচিব। না বাবা, সচিব না, অধিদপ্তরের প্রধান হচ্ছে মহাপরিচালক। এই যে মহাপরিচালক, এটা এটা ভুল, এটা হবে না। মহাপরিচালক থাকে, সার্চ করে দেখো অধিদপ্তরের নাম দিয়ে মহাপরিচালকের নাম পাবা। ওকে, এটা একটু গুরুত্বপূর্ণ প্রশ্নটা। দেখো যশোর বোর্ডে দুইবার আসছে পরপর, 23-এ আসছে, 24-এ আসছে, 25-এ আসে নাই, আবার 26-এ আসতে পারে। ঠিক আছে, সো অধিদপ্তরের প্রধান বলা হয় হচ্ছে মহাপরিচালক। কাকে কেন্দ্র করে বাংলাদেশের শাসন কার্য পরিচালিত হয়? প্রধানমন্ত্রী। এটা শাসন কার্যের সাথে রাজনৈতিক দল আবার জড়িত। এই রাজনৈতিক দল যেখানে জড়িত ওখানে দেখবা প্রধানমন্ত্রী বা ওই রাজনৈতিক দলের সভাপতি সেই হচ্ছে সবসময় সব কলকাঠি নাড়ে। ঠিক আছে, এটা হচ্ছে রাজনৈতিক দল, তার মানে প্রধানমন্ত্রী। নিচের কোন পদটি পরোক্ষ ভোটে নির্বাচিত হয়? বলো, এর উত্তরটা বলো। আমি দেখতে পাচ্ছি অনেকেই তোমরা উত্তর দিচ্ছ। মোন্তাহার উত্তর পড়েছি, সঞ্চিতা তাসনিন, তারপর হচ্ছে কাউসার উত্তর দিয়েছ, নবীন উত্তর দিয়েছে আমি দেখতে পাচ্ছি, লাবণী শিকদার বলতেছে 39-এর বি হবে স্যার, প্রধানমন্ত্রী। ওকে, দেখব। প্রধানমন্ত্রী পরোক্ষ ভোটে হয়, বলো তো দেখি। আমরা কিন্তু এরকম একটা সেম প্রশ্ন একটু আগে একবার পড়ে আসছি, সো সেটার ভিত্তিতে একটু উত্তরটা আমাকে বলো। কারেক্ট অ্যান্সার হচ্ছে রাষ্ট্রপতি। পরোক্ষ ভোটের সাথে রাষ্ট্রপতি কানেক্টেড। একটু আগে একটা এক্সাম্পল দিলাম না, এই সেম এমসিকিউটা আমরা একটু আগে পড়ে আসছি, যে রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয়, প্রত্যক্ষ ভোট না পরোক্ষ ভোট, পড়ে আসছে না একটু আগে। সো ওইটারই একটা ফ্লিপ কোশ্চেন, মানে উল্টাভাবে তোমার এখানে জাস্ট চেঞ্জ করে তোমার প্রশ্নটা দিয়েছে। সো এটার উত্তর হচ্ছে রাষ্ট্রপতি। বোঝা গেছে? কেন্দ্রীয় প্রশাসনের কেন্দ্রবিন্দু কোনটি? মন্ত্রণালয়, জাতীয় সংসদ, সুপ্রিম কোর্ট, সচিবালয়। বরিশাল বোর্ড 2019-এর প্রশ্ন। কেন্দ্রীয় প্রশাসন, স্থানীয় প্রশাসন আছে একটা, এটা একটা, আরেকটা হচ্ছে স্থানীয়। সো এই দুইটার মধ্যে কেন্দ্রীয় স্থানীয় প্রশাসনের মধ্যে কেন্দ্রবিন্দু কোনটা, মানে কেন্দ্রীয় যে কাজগুলো হয় এগুলো কোথায় হয় মূলত, এটা হচ্ছে কেন্দ্রবিন্দুর মানে। বুঝছো? ফাতিহা আয়াত বলো, ফাতিহা উত্তর কি হবে? সাজিয়া কমেন্ট করেছে, নাদিয়া উত্তর দিয়েছে, মোসাম্মদ মিম বলতেছে আমার হয়েছে উত্তরটা। ঠিক আছে, মৃত্তিকা বোস উত্তর দিয়েছে, মিজানুর রহমান, মৌমিতা রানী দেবী, নাজনীন, কাউসার, মাইমুনা মুন উত্তর দিয়েছে। তারপর হচ্ছে হাবিবুর রহমান উত্তর দিয়েছে। দিনাজপুর বোর্ডের প্রশ্ন সম্পর্কে আপনি একটু বলেন। দিনাজপুর বোর্ডের প্রশ্নটা এটা অন্যান্য বোর্ডের মতোই স্বাভাবিক প্রশ্ন, মানে খুব কঠিন না, খুব সহজ না। ঠিক আছে, মাঝামাঝি অবস্থায় থাকে। বলো ভাই, এটা কোন বিষয়? এটা সিভিক্স বা পৌরনীতি। আমরা যারা মানবিকের স্টুডেন্টস আছি তাদের জন্য আমাদের এই পৌরনীতি ক্লাসটা। এর উত্তর কি দিয়েছ?
ফিরোজ মন্ডল, ফাতিহা আয়াত বলো। মুমতাহানা মাহি, কেন্দ্রীয় প্রশাসনের কেন্দ্রবিন্দু কোনটা? কেন্দ্রীয় প্রশাসনের কেন্দ্রবিন্দু হচ্ছে সচিবালয়। ঠিক আছে, এখানে জাতীয় সংসদ হবে না, সচিবালয় হচ্ছে হয়। সচিবালয় ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, কেন্দ্রীয় প্রশাসনের কেন্দ্রবিন্দু হচ্ছে সচিবালয়। সচিবালয় দিতে হবে। কেমন? চলো পরটায় যাই। কোন দেশে মানে কোন দেশের কোন দেশের রাজনৈতিক দলের অস্তিত্ব নাই? রাজনৈতিক দলের অস্তিত্ব নাই। ভারতে তো আছে, ভারতে তো অনেক ইলেকশন নিয়ে অনেক ক্যাচালো হয়, সো ভারত হবে না। যুক্তরাষ্ট্র, নেপাল, সৌদি আরব। তোমরা বলো, তারপর আমি ব্যাখ্যাটা দিয়ে দিব। সিলেট বোর্ড সম্পর্কে বলেন। এই যে শুরু হয়েছে, সবাই বোর্ড সম্পর্কে জানতে চাও। আমি তো বললাম সব বোর্ডেই মোটামুটি মধ্যম মানের প্রশ্ন হয়। যেটা আজকে কঠিন হয়েছে এটা কালকে তোমার সহজ হতেই পারে। ঠিক আছে, সো আমি যেবার পরীক্ষা দিয়েছিলাম যশোর বোর্ডে ফার্স্ট পেপার কোশ্চেন অনেক কঠিন হয়েছিল, সেকেন্ড পেপার আবার সহজ হয়েছিল। সো দুই রকম। অন্যান্য বোর্ডগুলোতে মোটামুটি প্রশ্ন হয়, মানে কঠিন সহজ মিলিয়ে। বাট কুমিল্লা এবং যশোর ওরা একটু বেশি বেশি ভিতর থেকে প্রশ্ন করে থাকে। হিসাব বিজ্ঞান ক্লাস কখন হবে? তোমরা তোমাদের রুটিন দেখতে পারবা, আমরা এসএসসি 26 গ্রুপটাতে রুটিন দিয়ে দিয়েছি। এর অ্যান্সার হচ্ছে সৌদি আরব। কেন সৌদি আরব? যুক্তরাষ্ট্রে তো তোমার আছেই, পলিটিক্যাল পার্টি আছে, রিপাবলিকান আছে, ঠিক আছে, তোমার ডেমোক্রেটস যারা আছে তাদেরও পার্টি আছে। ঠিক আছে, যেমন আগে একবার যারা ক্ষমতায় ছিল ভার্সেস বর্তমানে যারা ক্ষমতায় আছে, দুই দল, পলিটিক্যাল দল। সেখানে কিন্তু যুক্তরাষ্ট্র হবে না। তারপর নেপালও হবে না। নেপালও আমরা দেখেছি ডেমোক্রেসিতে অনেক অনেক পলিটিক্যাল পার্টি আছে। যে তিনটাতে ডেমোক্রেসি, এগুলাতে তোমার পলিটিক্যাল রাজনৈতিক দল থাকবেই। সৌদি আরবে কিন্তু ডেমোক্রেসি না। ঠিক আছে, সৌদি আরব কিন্তু আলাদা। এই কারণে সৌদি আরবের কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব নাই, কোনো রাজনৈতিক দল নাই। মতামতেরও কোনো, তোমার এরকম কোনো পলিটিক্যাল মতামতেরও কোনো ব্যাপার কিন্তু সৌদি আরবে নেই। এই প্রশ্নটা অনেকগুলো বোর্ডে আসছে, দেখে ফেলো। ইয়াস, আবরার। আবরার, তুমি যদি বলে থাকো সৌদি আরব তাহলে তোমারটা হয়েছে। কারেক্ট আনসার হচ্ছে সৌদি আরব। বুঝতে পেরেছি সবাই, সৌদি আরব হবে। কারণ অন্য দেশগুলো সম্পর্কে একটু তোমাদের আইডিয়া থাকতে হবে। ভারতে আছে অনেকগুলো পলিটিক্যাল পার্টি আছে, ভারতে অনেকগুলো রাজনৈতিক দল আছে, ভারতে আছে। ইউরোপের দেশ ভ্যাটিকানে কোনো রাজনৈতিক দল নেই। ভ্যাটিকান নিচের কোন দেশটির সাথে উক্ত দেশের মিল রয়েছে? যারা মন দিয়েছো, যাদের মন আছে এখানে, যারা ইনভলভড ক্লাসটাতে, তারা এটা উত্তরটা পারবা। তো তারা বলো, আমি আমি বলে দিব, এক্ষুনি বলে দিব। এটা সহজ উত্তরটা তাকিয়ে আছে আমার দিকে একদম, এত সহজ। উত্তরটা বলে দাও। 42 উত্তর বলো। এটা কোন সাবজেক্ট? পৌরনীতি। ওই যে লেখা আছে পৌরনীতি ও নাগরিকতা। ভাইয়া পড়া শুরু করতে পারতেছি না, মোটিভেশন দেন। মোটিভেশনটা নিজের কাছ থেকে আসতে হবে, বুঝছো? পড়া শুরু করতে না পারলে ক্ষতিটা কার? আমার নাকি তোমার? তোমার নিজের। প্রি টেস্ট পরীক্ষায় তো অনেকেই খারাপ করছো। টেস্ট পরীক্ষায় খারাপ হলে ভর্তির মানে এসএসসি পরীক্ষার ভর্তির ফর্ম ফিল আপ করতে তোমাকে নিষেধাজ্ঞা দিয়ে দিছে, দেখলাম আমি কয়েকটা নিউজে। জটিলতা আছে তার মানে। সে জটিলতা থেকে বের হতে গেলে কি করতে হবে? টেস্টে ভালো করতে হবে, পাস করতে হবে অ্যাটলিস্ট। ঠিক আছে, সেটার জন্য কি পড়তে হবে। আর না পড়লে পড়াশোনা নিয়ে আর ফিউচার নাই। পড়াশোনা ছাড়া আর কোনো বিকল্প নাই। একটু একটু করে পড়া শুরু করো, টপিক ধরো। যদি মনে হয় কোত্থেকে পড়বা বুঝতেছো না, সিলেবাস দেখো, প্রথম থেকে শুরু করো। যদি মনে হয় পারি, পরের টপিকে যাও, পারি, পরের টপিকে যাও। বুঝতে পারছো? এভাবে পড়া শুরু করতে হয়। এটার অ্যান্সার আমি একটু আগে বলছি সৌদি আরব। সৌদি আরবের সাথে এটা একই অ্যান্সার, সেটা হচ্ছে সৌদি আরব। এটা খুবই সহজ। ভ্যাটিকানের সাথে এটা মিল হচ্ছে সৌদি আরবে। সি ইজ দ্য কারেক্ট
অ্যান্সার। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ফিজিক্স ক্লাস থাকতে আসলাম, ফিজিক্স ক্লাস থেকে আসলাম, ওকে ঠিক আছে। নির্বাচন কি? রাজশাহী বোর্ড, যশোর বোর্ড, ময়মনসিংহ বোর্ড, সকল বোর্ড 2017। হোয়াট ইজ ইলেকশন? প্রার্থী যাচাইয়ের কাজ, কর্মসূচি প্রণয়ন, স্থিতিশীলতা, ঐক্য সাধন। বলো। কমন সেন্স ইউজ করলে এই প্রশ্নগুলো পারবে, এটার জন্য পড়াশোনার দরকার নেই। বলো। বলো তো এটার উত্তর কি হবে? ভাই আমার কোশ্চেন দেখে ভয় লাগে, মাইমুন আমন, কোশ্চেন দেখে ভয় লাগলে তো লাভ নাই। বাট বেশি বেশি পড়লে, প্র্যাকটিস করলে, মডেল টেস্ট দাও, মডেল টেস্ট দিলে দেখবা তোমার কোশ্চেন দেখে আর ভয় লাগবে না। মডেল টেস্ট কীভাবে দিবা? যেমন আজকে ক্লাসের পর একটা কুইজ আছে, তোদেরকে বলছি না 20টা এমসিকিউর একটা কুইজ হবে, ওই কুইজটাতে তুমি নিজেকে যাচাই করতে পারবা। সেরকম যদি প্রতিদিন তুমি কুইজ দিতে থাকো, একটা পর্যায়ে দেখবা প্রশ্ন দাগাতে দাগাতে অভ্যাস হয়ে গেছে, তখন আর ভয় লাগবে না, তখন নর্মাল হয়ে যাবে। ওকে, সো এটার তো তোমার অ্যান্সার তোমরা পারতেছো যে প্রার্থী যাচাইয়ের কাজ। প্রার্থী যাচাইটা কে করে? তুমি আমি করি। হ্যাঁ, মানে তোমার আমার মতামতের উপর ভিত্তি করে আমরা একজন মানুষকে ভোট দেই অথবা অন্য কাউকে ভোট দেই। সো নির্বাচন এটা মূলত একটা প্রার্থী যাচাইয়ের কাজ, আমাদের যে কিনা শাসন করবে বা আমাদের দায়িত্ব যে নিবে। ঠিক আছে? আচ্ছা, সো এই যে এটা আমাদের আবার তোমাদের একটু আগে আমি যেটা বলতেছিলাম, তোমাদের জন্য যে ওয়ান শট এমসিকিউ ক্লাসগুলো চলতেছে, এই ওয়ান শট এমসিকিউ ক্লাসগুলো কিন্তু তোমাদের জন্য একটা ফানেল, মানে রিসোর্স ফানেল, যেখান থেকে তোমরা রিসোর্স নিতে পারো। যেমন আজকে আমি 50টা এমসিকিউর সাথে 50টা ব্যাখ্যা দিচ্ছি যে কোন ক্লাসটা কোন টপিকটা থেকে কি কি প্রশ্ন আসতে পারে। সো তোমাদের জন্য যাদের যাদের স্লাইড প্রয়োজন বা যাদের যাদের সাজেশন প্রয়োজন, তারা এই যে ফ্রি একটা কোর্স আমি কিন্তু দেখো কমেন্টে পিন করে দিয়ে দিয়েছি, ওই ফ্রি কোর্সটা থেকে কিন্তু তুমি খুব সুন্দর করে তোমার টেস্ট পরীক্ষার প্রিপারেশনটা নিতে পারবা। 20 নাম্বার একটা কুইজ আছে, কুইজটা দিতে পারবা। আবার এক্সাম ভিত্তিক যে ভিডিওগুলো আছে এগুলোতে তুমি নিতে পারবা। সো কোর্সটার লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি কমেন্টে, আবার ওখান থেকে এনরোল করো। কুইজ কোথায় হবে? এসএসসি 26 সুপার স্টুডেন্টস যে গ্রুপটা আছে, ওই সুপার স্টুডেন্টসের গ্রুপে আমাদের পরীক্ষাটা হবে। আমি একটু পরে একটা রিল দিয়ে দিব, ওই রিলের কমেন্টে তুমি হচ্ছে লিঙ্কটা পেয়ে যাবা। কমার্সের ক্লাস তো কালকেই আছে, ইকোনমিক্স ক্লাস। জয়েন করতে হলে ফেসবুকে এসে সার্চ করো এসএসসি 26 সুপার স্টুডেন্টস গ্রুপ। ইউ আর ওয়েলকাম, ইউ আর ওয়েলকাম। ওকে, চলো আমরা পরের প্রশ্নটায় চলে যাই। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অন্যতম শর্ত কোনটি? বলো, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অন্যতম পূর্ব শর্ত। পূর্ব শর্ত, শর্ত মানে হচ্ছে যেটা যেটা আমাদেরকে ফিল আপ করতে হয়। ঠিক আছে? গণভোট, প্রতিনিধি নির্বাচন, দলীয় নির্বাচন, সুষ্ঠু নির্বাচন। চারটা দেখেই মনে হচ্ছে চারটাই অ্যান্সার হবে, বাট আসলে তো চারটা অ্যান্সার হবে না, যে কোনো একটা হবে। মারজানা মারিয়া সঠিক উত্তর দিয়েছে, দেখতে পাচ্ছি আমি। মিফতাহুল জান্নাত সঠিক উত্তর দিয়েছে। ইয়েস, সো এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে সুষ্ঠু নির্বাচন। মানে এটা খুবই ইজি। সুষ্ঠু মানে হচ্ছে প্রপার ইলেকশন, হ্যাঁ, যেখানে তোমার ভোট চুরি করা যায় না, বা যেখানে মনে করো সবাই বাধ্য, হ্যাঁ, মানে নিজের নিয়ম কানুনগুলো মেনে চলতে। সো এটা হচ্ছে তোমার সুষ্ঠু নির্বাচন, এবং সুষ্ঠু নির্বাচন প্রত্যেকটা ডেমোক্রেসির একদম প্রাইমারি একটা স্টেজ। ডেমোক্রেসি থাকলে মানে তোমার হচ্ছে সুষ্ঠু নির্বাচন থাকলেই তুমি ডেমোক্রেসি আনতে পারবা। সুষ্ঠু নির্বাচন না থাকলে তুমি ভোট দিতে পারবা না, আর ভোট না দিলে এটা ডেমোক্রেসি না। সহজ। নির্বাচনের মাধ্যমে প্রকাশ পায়, এই চ্যাপ্টারটা সহজ আসলে, বুঝছো? এই যে এখন যেটা চ্যাপ্টারটা পড়তেছি এটা আসলে সহজ, এটাতে এত কঠিন কিছু নাই, এটা খুবই সিম্পল।
নির্বাচনের মাধ্যমে প্রকাশ পায় জনমত, আত্মসংযম, সার্বভৌম ক্ষমতা, উচ্চাকাঙ্ক্ষা। আত্মসংযম তো প্রকাশ পায় না। সার্বভৌম ক্ষমতা, উচ্চাকাঙ্ক্ষা এটা প্রকাশ পায় কিনা এটা একটু দেখতে হবে। ভূগোল ক্লাস নেন লিমন ভাইয়া? ভূগোল ক্লাস নিবে তোমাদের সৌরভ ভাইয়া, আমিও নিব, বাট তোমাদের সৌরভ ভাইয়া হচ্ছে ভূগোল ক্লাসটা মূলত নেয়। ঠিক আছে, সৌরভ ভাইকে তোমরা পাবা, সমস্যা নেই। সো নির্বাচনের মাধ্যমে প্রকাশ পায় হচ্ছে জনমত। জনমতটা হচ্ছে আমরা ওই যে ইলেকশনে ভোট দেই না, এই ভোটের মাধ্যমে আমরা আমাদের মতামতটা দিয়ে দেই। সো ভোট যে দাও এটা বেসিক্যালি তোমার মতামতেরই একটা প্রমাণ। সো এই জন্য জনমত নির্বাচনের মাধ্যমে প্রকাশ পায় হচ্ছে জনমত, জনগণের মতামত, যেটাকে আমরা বলি জনমত। ঠিক আছে, আচ্ছা। বাংলাদেশে বর্তমানে কত স্তর বিশিষ্ট স্থানীয় সরকার কাঠামো রয়েছে? এটা একটু জটিল। এই যে এই চ্যাপ্টারটা হচ্ছে বাংলাদেশের স্থানীয় সরকারের যে চ্যাপ্টার ব্যবস্থা, মানে চ্যাপ্টারটা, এটা হচ্ছে চ্যাপ্টার 8। আমি কি ভুল বললাম? এটা হচ্ছে চ্যাপ্টার 8-এর। এটা হচ্ছে 1, 3, 4, 6, 7, 8। হ্যাঁ, এটা 8 চ্যাপ্টার, 8 নাম্বার চ্যাপ্টার। এটা তোমাদের শর্ট সিলেবাসের লাস্টের চ্যাপ্টার। কয় স্তর বিশিষ্ট আছে বলো? কোনো কিছুই সহজ না, পড়াশোনা করলে আবার সব কিছু সহজ। আমাদের ক্লাসটা আছে আর হচ্ছে 9 মিনিট। সো তোমরা একটু আমাকে বলো যে বাংলাদেশের বর্তমান কত স্তর বিশিষ্ট স্থানীয় সরকার কাঠামো রয়েছে? বি বলছো 3 প্রকার। ইয়েস, 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 3 স্তর বিশিষ্ট আছে। এই যে আমাদের উপজেলা, জেলা, ইউনিয়ন, তাই না? সবচেয়ে নিচে হচ্ছে কি ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদ, উপজেলা, জেলা, তাই না? সো এখানে 3টে স্তর বিশিষ্ট আমাদের স্থানীয় সরকার ব্যবস্থা আছে। 3টা স্থানীয় সরকার বললে 3, স্থানীয় সরকার বললেই 3। আর কেন্দ্রীয় সরকার বললে আমরা সচিবালয়কে বুঝবো, কেন্দ্রীয় সরকারকে। ঠিক আছে, সচিবালয় হচ্ছে কেন্দ্রীয় সরকারের কেন্দ্রবিন্দু, মূল বিন্দু। আচ্ছা, স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর কোনটা? একটু আগে বলছি ইউনিয়ন পরিষদ। কতগুলো ইউনিয়ন পরিষদ আছে বাংলাদেশে? পারো? মনে আছে কারো? যেহেতু সর্বনিম্ন স্তর হচ্ছে ইউনিয়ন পরিষদ, এই জন্য এটা মনে রাখাটা গুরুত্বপূর্ণ। কতগুলো ইউনিয়ন পরিষদ আছে যাদের মনে নাই, এক্ষুনি গুগল করো, গুগল করে এটা মনে রাখবা। ঠিক আছে, ইউনিয়ন পরিষদ হচ্ছে সব থেকে নিচের স্তরটা। সো এই নিচের স্তরের যেটা আছে, যেহেতু এটার একটা এমসিকিউ যেটা আসতেছে পরীক্ষায়, এটার সাথে আরেকটা যে প্রাসঙ্গিক এমসিকিউ সেটা হচ্ছে ইউনিয়ন পরিষদ কয়টা, তখন কিন্তু তোমাদেরকে ইউনিয়ন পরিষদটা অ্যান্সার করা লাগতে পারে। 492 শিওর? চারশো 92 যে বলছো, এটা কি ঠিক বলছো? এটা অনেক বেশি, 400 না। ফোর 554। ওকে, ঠিক আছে। আচ্ছা, ইউনিয়ন পরিষদ হবে। পরেরটাই যাই। পৌর আদালতে সদস্য সংখ্যা কত? জ্ঞানমূলক, বোঝার কিছু নাই, পারো কিনা দেখো। পৌর আদালতে বিচারকের সংখ্যা, সদস্য সংখ্যা কত থাকে? চট্টগ্রাম বোর্ডে যারা প্রশ্ন করছো, চট্টগ্রাম বোর্ডে প্রশ্ন কঠিন হয় না সহজ, চট্টগ্রাম বোর্ড। আজকে আর পড়বো না ভাইয়া, ঠিক আছে? না পড়লে কিন্তু পরীক্ষায় রেজাল্ট খারাপ হবে। ক্লাসের পরেও পড়তে হবে, ঠিক আছে? বেশি বেশি পড়তে হবে, লিমন ভাইয়ের কাছে পড়তে হবে, এবং পড়লে নিজেদের রেজাল্ট ভালো করতে পারবা। তোদের এসএমপি ক্লাস আছে, এসএমপি ক্লাসে তোমরা ভর্তি হয়ে যেতে পারো অলরেডি। আমরা কিন্তু বলছি যে 16910-তে কল দিলে তোমাদেরকে নিয়ে নিবে। বলো, আদালতের সদস্য সংখ্যা কত? সদস্য সংখ্যা হলো কতজন? 5 জন। এটা এটা মাথায় থাকে না, এটা আমি মাঝে মাঝে ভুলে যাই। ঠিক আছে, সো মাঝে মাঝে দেখলে তখন মনে পড়ে। আর 2টা এমসিকিউ আছে মাত্র, 2টা এমসিকিউ পর ছুটি হয়ে যাবে। ঠিক আছে, পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তি সম্পাদিত হয়। পার্বত্য চট্টগ্রাম নিয়ে কিন্তু অনেক দিন ধরে একটা ঝামেলা চলতেছিল, হ্যাঁ, অনেক আগে থেকেই ঝামেলা চলতেছিল। ঠিক আছে, সো এই ঝামেলাগুলোটা আমরা সলভ করতে চাই, করেছি, এবং একটা নির্দিষ্ট ডেটে করেছি। এই ডেটটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট।
পার্বত্য চট্টগ্রামে যে শান্তি চুক্তি, ঠিক আছে, যেখানে অনেক নির্দিষ্ট গোষ্ঠী আছে যারা বিভিন্ন সময় সন্ত্রাসী কার্যক্রম চালায়, হ্যাঁ, সো ওদের সাথে আমাদের একটা শান্তি চুক্তি হয়েছিল। শান্তি চুক্তিটা কত তারিখে হয়েছে? 2রা ডিসেম্বর নাকি 12ই ডিসেম্বর বলো? ফার্স্টলি আগে সালটা চিন্তা করতে হবে, সালটা আগে চিন্তা করতে হবে। সালটা কি 97 না 98? আমার কিন্তু মনে আছে সালটা 98 না, সালটা 97। 97, সো 97-এর 2রা ডিসেম্বর হবে। ইয়েস, 1997 2রা ডিসেম্বর, এবং এটা ইয়েস 2রা ডিসেম্বর 1997। ঠিক আছে, সো কারেক্ট অ্যান্সার হচ্ছে 2রা ডিসেম্বর 1997। আমাদের লাস্ট এমসিকিউতে আমরা চলে এসেছি, বাট তার আগে তোমাদেরকে আরেকবার শেষবারের জন্য বলে দেই যে এই যে স্লাইডটা আমি এত তো আমাদের উত্তরগুলো আছে যেগুলো সব বোর্ড কোশ্চেন, স্লাইডটা যদি তোমাদের পেতে হয় অ্যান্ড তোমরা যদি এটাকে সুন্দর করে 20 নাম্বার একটা কুইজ অ্যান্সার দিতে চাও, বা তোমরা যদি ভিডিওগুলো পেতে চাও, কমেন্টে একটা লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করে ভর্তি হয়ে গেলে এগুলো সব পেয়ে যাবা, ফ্রি কোর্স। আর যারা কিনা এসএমপি কোর্সে আসতে চাও তারা এসএমপিতে চলে আসতে পারো। এসএমপি কোর্সে কিন্তু আমরা একদম বেসিক থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত পুরোটা তোমাদেরকে দেখিয়ে দিব। ঠিক আছে, আদনান, ফাহমিদ, তারপর হচ্ছে আনজুম, রাফিদও উত্তর দিয়েছো, রাফিদ, তারপর হচ্ছে শামিম, দেখতে পাচ্ছি আমি, লাবিব উত্তর দিয়েছো, আরিয়া, তোফাইল আহমেদ, তোফাইল, ওকে তোফাইল তোমার কমেন্টে পড়ে ফেললাম, ঠিক আছে তোফাইল। তারপর হলো তোফাইল একটু স্প্যামিং করতেছে আমি দেখতে পাচ্ছি। ওকে, সো 50 নম্বর এমসিকিউতে চলে যাই। 50 নম্বর এমসিকিউ ছিল হচ্ছে পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তির মাধ্যমে অঞ্চলটিতে যা গড়ে উঠেছে সেটা হচ্ছে ভিন্ন প্রকৃতির স্থানীয় সরকার কাঠামো, যারা হচ্ছে তোমার মূলত ওই এলাকাটাকে তোমার কন্ট্রোল করে এবং ওই এলাকার সিচুয়েশনটাকে একটু নর্মাল করার চেষ্টা করে। ঠিক আছে, সো আমাদের আজকের কোর্সটাতে আমরা পড়েছি মোট 50টা এমসিকিউ। এই 50টা এমসিকিউ এর সাথে যত তথ্য আছে আমি তোমাদেরকে ততগুলো তথ্য দিয়ে দিয়েছি। তোমরা একটা আমাকে কমেন্টে বলো যে তোমাদের কার কয়টা এমসিকিউ হয়েছে আজকের। ঠিক আছে, সো কার কয়টা হয়েছে এমসিকিউ আমি একটু দেখি। 50-এর মধ্যে 50টা কার কার হলো? কারোই হওয়ার কথা না, কারণ এটা কয়েকটা প্রশ্ন ছিল কঠিন। সো আমি একটু দেখি যে কার কয়টা প্রশ্ন হয়েছে। মাহফুজ কতগুলো উত্তর দিতে পেরেছো? দিবা বলছে আমার 49টা হয়েছে। ঠিক আছে, ঋতিকার 50টা হয়েছে। তারপর হচ্ছে আরেকজনের দেখতে পাচ্ছি 47টা। মারজানা মারিয়া কয়টা হয়েছে? মারজানা কয়টা হয়েছে উত্তর একটু কমেন্টে বলতে হবে। অর্প সরকার আছে, মুনতাহা ফারুকি, অনেক ভালো লাগছে ক্লাসটা। ইয়েস, ক্লাসটা যেমন ভালো লেগেছে এরকম অনেক ক্লাস আছে তোমাদের এসএমপি কোর্সে। 16910-তে কল দাও এবং কল দিয়ে তোমরা তোমাদের যে জার্নিটা এটা শুরু করে দাও এসএসসির সাথে। ঠিক আছে, সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে ক্লাসটা মনোযোগ দিয়ে করার জন্য। এরকম অনেকগুলো ক্লাস আমাদের এসএসসি এসএমপিতে আছে, সেখানে ভর্তি হলে ক্লাসগুলো পেয়ে যাবা। ফ্রি গ্রুপটা হচ্ছে এসএসসি 2026 সুপার স্টুডেন্টস 10 MS, সার্চ করো, জয়েন করো, অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করো। আজকের কুইজটা কিন্তু অবশ্যই দিবা। দেখা হবে পরবর্তী ক্লাসে, সে পর্যন্ত ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।